নমস্কার, শুভ শুভ সন্ধ্যা। আজ কফি উইথ জেডিতে সামনে আমাদের গেস্টকে অনেক পপুলার, বাট আমারই দুর্ভাগ্য যে আমি ওকে অনেকদিন আগে থেকে চিনতাম না। যাই হোক, আমাদের মধ্যে আছে পপুলার মডেল শ্রমনা। শ্রমনা, হাই। তুই তোর ব্যাপারে 2 মিনিটের একটা ইন্ট্রোডাকশন দে। কিভাবে তোর প্রফেশন শুরু, কি নাম, কোথায় থাকিস, কি কি জনরে তুই কাজ করিস, সেগুলো যদি একটু বলিস। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রমনা চৌধুরী, ব্যারাকপুরে থাকি। আমি গ্র্যাজুয়েশনে পোর্টফোলিও করা গেছিলাম ফার্স্ট টাইম, অ্যান্ড এতই অদ্ভুত ব্যাপারটা হয়েছিল। আমার ফেস মানে ওনাদের মানে আশিস সুর, সুররঞ্জন নন্দী এদের এত পছন্দ হয়েছিল দ্যাট টুক মাই ফেস ফর ফেস মডেলিং। তো ওখান থেকে স্টার্ট হয়েছে মডেলিং জার্নিটা, বাট আনফর্চুনেটলি পুরো টাইমটা আমি দিতে পারিনি। তার কারণ একটুখানি লালু, ক্যামেরাটাকে একটু নিচের দিকে নাবা। হ্যাঁ, একটু নাবা ক্যামেরাটা একটুখানি। হ্যাঁ। তো বোথ মা বাবা দুজনেই সরকারি চাকরি। তো আমার একাডেমিক্সও ভালো ছিল, ওয়াজ কোয়াইট ব্রাইট। আইবিএস থেকে এমবিএ করে অ্যাজ ইউজুয়াল মানে কর্পোরেট জবে ঢুকে গেছি। তো কর্পোরেট জবে আই হ্যাভ স্টার্টেড ফ্রম 2015। তো ফার্স্ট জব ওয়াজ ইন গুরগাঁও, ওখান থেকে রাঁচি পাঠালো, তারপরে এই প্রান্ত থেকে ওই প্রান্ত। একটু জিনিসটা ভুল হলো, ক্যামেরাটা উপরের দিকে উঠে গেছে, ক্যামেরাটা নিচের দিকে নামবে। হ্যাঁ, মানে ছবিটা দেখাবে না, মানে ক্যামেরাটা একটু মানে এইখান থেকে হবে, স্ক্রিন থেকে। হ্যাঁ, নিচের দিকে হবে স্ক্রিন থেকে। আমি এখন বুঝতে পারবো না, একটু পরে এটা আসবে। ঠিক আছে, আর পেছনের লাইটটা খালি অফ করে দিস। পেছনের লাইটটা, ওই উপরের লাইটটা। হ্যাঁ। তো এই রে যা, ব্লুটুথটা পড়ে গেছে, এই যেখানেই আছে। ঠিক আছে, এবার ঠিক আছে। তো বাবা মা দুজনেই স্যালারিড। তো এমনিতে ভরতনাট্যম নাচতাম তখনও, এখনো নাচি, বাট কো কারিকুলার অ্যাক্টিভিটি হলেই ঠিক আছে, মানে যেরকম হয় আর কি, মিডল ক্লাস ফ্যামিলি, ব্যারাকপুর স্মল টাউন। তো মাই ড্রিমস ওয়ার অলওয়েজ বিগ। আমি কিন্তু এইটা মেনে নিলাম না। হ্যাঁ, বাবা মা দুজনেই সরকারি চাকরি করে, সেটা করলে সেটা মিডল ক্লাস ফ্যামিলি হয় না। ওকে, ওইটা নিয়ে এখন বিতর্কে কিছু যাচ্ছি না। সো বাবা মার অবভিয়াস কি, মা ওয়াজ ভেরি সাপোর্টিভ যেটাই করি, বাট বাবা ওয়াজ লাইক ব্যাংকে চাকরি কর। বাবা এক্স এমপ্লয়ি ইউকো ব্যাংক। তো আমি সরকারি চাকরি করব না, তার জন্য রিবেলিয়াস ভাবে ট্যাটু করে নিয়েছিলাম গায়ে। তো ওটার পরে সরকারি চাকরি মানে ট্যাটু থাকলে সরকারি চাকরি করা যায় না, একটু প্রবলেম হয়। তো আমি দেখতে সুন্দর হলে হয় না, সেটা জানি না, ইন্টারভিউ বোর্ডে ডিসাইড করবে, কিন্তু প্রথমে যদি দেখে ট্যাটু, ওটা অনেক সময় একটা প্রবলেম ক্রিয়েট করে। হ্যাঁ, আইএস আইপিএস তো মেইনলি, আর ব্যাংকে আমি ঠিক অতটা জানি না, বাট আমি জানি এটা একটা প্রবলেম হয়। তো ট্যাটু ফ্যাটু করে নিয়েছি, করব না। মা বললো তাহলে এমবিএটা পড়েছিস, এবার তো চাকরি কর। তো প্রথমেই থার্ড সেমিস্টারে আমার ফিলিপসে মানে হয়ে গেছিল। তো তখন ফিলিপস লাইটিং, এখন নাম চেঞ্জ হয়ে গেছে, সিগনিফাই হয়ে গেছে। তো গুরগাঁওতে গেলাম ফর 20 days। ওখানে একটা ওরা মানে নিল, একটা মানে জবে যাওয়ার আগে একটা ইন্ট্রোডাকশন সবকিছু অন দ্য জব এন্ড অল পাঠিয়ে দিল। প্রথমে দিল কলকাতা, মা ওয়াজ ভেরি হ্যাপি, কলকাতায় চলে আসবে। ও মা, পরের দিন যেদিন বেরোবো তার আগের দিন লিস্ট দিচ্ছে, দেখছে রাঁচিতে এইচডিএল এ পাঠিয়ে দিয়েছে, হোম ডেকোরেটিভ লাইটিং, মানে যেটা তোমার এই ফিলিপসের লাইট লাউঞ্জ গুলো আছে ওগুলো। তো রাঁচিতে গেলাম। তো আমার যে সেলস অফিসার যে আমাকে হেল্প করবে, তখন সিসকা এলইডি লাইটিং এ কাট অফ করছে। সিসকা এলইডি 400 টাকা যে লাইটটা বিক্রি করছে, ফিলিপস 800 টাকায় বিক্রি করছে। তো লোকে অত বোঝে না, সিসকাই নেবে। তো প্রচন্ড মানে একটা প্রেশার। বাবা 1 কোটি টাকা টার্গেট থাকতো মাসে, সেকেন্ডারি প্রাইমারি মিলিয়ে। ওইদিকে আমার ডিস্ট্রিবিউটারের আবার রেট অফ ইন্টারেস্ট মানে আরওআই, ওটা নেগেটিভ। তো অনেক কষ্ট করে করেছি কাজটা। তো রাঁচি ধানবাদ দুটো আমাকে দেখতে হতো, দুটো এরিয়া।
তারপর আর পারবো না করতে, বাবার একটু মানে শরীরটা খারাপ খারাপ হয়েছিল, অনেকবার বলেছিলাম, ওরা বললো যে তুমি তো ভালো হ্যান্ডেল করছো, তোমার কি প্রবলেম, হ্যান ত্যান। তো আই হ্যাড টু গিভ আ রেজিগনেশন, আই কেম ব্যাক টু কলকাতায় 1-1.5 বছর স্টাফিং ফার্মে চাকরি করলাম, বিকজ আই ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন টু ব্র্যান্ডিং, মার্কেটিং, এইচআর এই দিকটা, নট সেলস ডাইরেক্টলি। তো এইচআর শিখলাম একদম, মানে লিটারেলি নকরি কি করে স্টার্ট করতে হয়, কি করে বুলিয়ন করতে হয়, কি করে ওই সব ফিল আপ করে ক্যান্ডিডেট ডাকতে হয়, অল অফ দ্যাট। ওটা করে চলে গেলাম চেন্নাইতে, আবার চলে গেলাম গুরগাঁওতে। 2021-এ আসলাম কলকাতায় এসে আবার জব সিটিএস এ, আইটি ইনফ্রাস্ট্রাকচার হেড, সাদার্ন ইন্ডিয়া। তো 2020 ওই করোনা পিরিয়ডটা প্রচন্ড টাফ গেছিল, মানে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে। স্যাটারডে গুলো তো কোনো ছুটি নেই, সারা দিন ল্যাপটপের সামনে, মানে লিটারেলি একদিন চোখ দেখাতে গেছি, ডাক্তারবাবু হাসছে, বলছে তোমার এত পাওয়ার, তুমি চশমা পড়ো না? আচ্ছা পাওয়ার, বলছে তোমার একদিকে সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল, বাঁ দিকেই। আচ্ছা ঠিক আছে, তো ওটা করলাম। তারপরে আমার মাকে বললাম যে আমার দ্বারা আর হচ্ছে না, তো আই লেফট পার্মানেন্টলি, মানে জব আই লেফট, বাট আমি ওই ফ্রিল্যান্সিংটা করতাম, বিকজ আই ওয়াজ গুড অ্যাট কন্টেন্ট রাইটিং, অল অফ দ্যাট। তো ওটা করছিলাম। লাস্ট ডিসেম্বরে আমি কোল্যাবে কাজ করতাম, তো বিকজ আই হ্যাড এ ডে টাইম জব, তো ওরকম অত টাকা পয়সার ব্যাপারটা ছিল না। লাস্ট ডিসেম্বর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট ইন দ্য সেন্স আক্কেল দাঁত, মানে উইজডম টুথ তুলতে গিয়ে ওটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে এইখানটা পুরো ফুলে গেছিল। তো দ্যাট ইজ কল্ড লুডউইগ অ্যাঞ্জাইনা, একটা অসুখ। তো ম্যাক্সোফেশিয়াল সার্জন যে ছিল, সে আমাকে দেখেই এরকম হাত দিয়ে বললো তোর কি অ্যাসফিক্সিয়েশন বা শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে? না, মানে আমার এমন অবস্থা খারাপ ছিল যে আমি কিছু খেতে পারছিলাম, মুখ দিয়ে ব্লাড অ্যান্ড পাস পড়ছিল। সেই দিনই হসপিটালে ভর্তি করে 28শে ডিসেম্বর আমার সার্জারি হলো, না 28শে ভর্তি হয়েছিলাম, 29শে ডিসেম্বর সার্জারি হলো লাস্ট ইয়ার। তো তারপরে যখন আই কেম ব্যাক হোম ফর রিকাভারিং, আমার গলায় 1.5 মাস একটা ড্রেন পাইপ লাগানো ছিল। হ্যাঁ, ওটা থেকে ড্রেসিং করতো দুবেলা এসে, তো ওইটা ড্রেসিং করতো। আর এইখানে এরিয়াটা যেখানে আমার উইজডম টুথটা ছিল, ওই এরিয়াটাতে বেটাডিন ফোর্স করে ঢুকিয়ে ড্রেসিং করতো। আর এটা তারপরে ড্রেন পাইপ যখন রিমুভ হলো, ওখানে ফুটো দুটো ছিল ড্রেন পাইপে, ওইটা স্টিচ হলো, স্টিচ কাটলো, এখন আমার এখানটা দাগ আছে, আই ক্যান শো ইট। এই যে দাগটা যেতে টাইম লাগবে, কারণ এখনো তুমি ধরলে বুঝতে পারো যেখানে স্টিচ হয়েছিল। তো তখন আই ওয়াজ লাইক ভীষণ মানে উইক হয়ে গেছিলাম বডিলি, বিকজ খেতে পারছি না, নট ইভেন আ স্ট্র ইজ হেল্পিং মি। শুধু দুবেলা কোন রকম একটু এরকম করে স্যুপ আর একটু পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে 1.5-2 মাস ওরকমই। দেন আই টোল্ড মাদার, again I got a job মানে অফার। I told my mother was very supportive, dad was supportive, কি আমি আর পারছি না, I want to do what I want to do। তখন মা বললো তুই যখন মডেলিং করতে চাস কর, আমাদের কোনো প্রবলেম নেই। তো এপ্রিল ফ্রম দিস 2025 ফুল ফ্লেজেডলি ফুল টাইমিং মডেলিং স্টার্ট করেছি আমি। আর আরেকটা এপ্রিল 2025 এই মাস ফুল টাইম মডেলিং, মানে আগে তো কোল্যাব করতাম, লোকে সেইভাবে চিনতো, এখন আমাকে প্রফেশনালি মডেলিং হিসেবে লোকে চেনে। অ্যাক্টিং এর একটা শখ আছে, আরেকটা শখ আছে মিউজিক ভিডিওর, যেটা আমার করার খুব ইচ্ছা। 2-3 জায়গাতে সুযোগ পেয়েছিলাম, বাট মানে খুব একটা কমফর্ট ফিল করিনি, মানে ইভেন হোয়াট দে ওয়ার অফারিং, মানে দ্য পে আউট ওয়াজ ভেরি লো। তো আই ওয়াজ লাইক কি লেটস ওয়েট, কোনো অসুবিধা নেই, আমি তখন কাজ করছি, হয় অনেক অফার আসবে যদি ভালো কাজ করি। তো দ্যাট ইজ হাউ মাই জার্নি বিগ্যান। অল অফ আ সাডেন জুন মাসে মাই মাদার পাস্ট অ্যাওয়ে, হঠাৎ করে সেরিব্রাল অ্যাটাক, মানে she passed away at 9:44. 9:30 she came to my room, she asked me কি আমাকে চকলেট নেল পলিশ লাগিয়ে দিত, ইভেন আই ডিড দ্যাট। 9:44 হট করে হেঁচকি মতন উঠছে, নিয়ে নাক দিয়ে রক্ত উঠে, তখনই মানে আমি সিপিআর দিতে পারিনি, পাশের বাড়ি থেকে ডাক্তার থাকে, মানে দৌড়ে এসে এক্সপায়ার্ড। মানে সেই কষ্টটা আমি, আমার বাবা, আমার এক পিসি থাকে মানে আমাকে ছোটবেলা থেকে দেখছে, মানে আমার নিতে পারছিলাম না ওই শখটা। তারপরে জুলাই মাসে বাবাকে নিয়ে বেড়াতে গেলাম, বিকজ ড্যাড ওয়াজ কমপ্লিটলি ব্রোকেন। 47 ইয়ার্স মার বাবা টুগেদার, আমি লেট চাইল্ড, তো মাকে এখনো মিস করি অবভিয়াসলি, স্বাভাবিক। মানে মা ছাড়া আমার কিছু ছিল, আমি কাউকে বুঝি না, আমি মা ছাড়া এরকম একটা লেভেল ছিল। মানে যা হচ্ছে মাকে বলি, মানে ইট ওয়াজ লাইক মাই মাদার ওয়াজ মাই সোলমেট, মাই মাদার ওয়াজ মাই মাদার,
মাদার ওয়াজ মাই ফ্রেন্ড, সিস্টার, ব্রাদার, এভরিথিং। আর সে যখন চলে যায় হঠাৎ করে, নো গুড বাই, নো ফেয়ারওয়েল, না মায়ের তরফ থেকে না আমার তরফ থেকে, মানে আমার তো কষ্টটা প্রচুরই। আর আমার বাবা ভীষণ একটা মানে সাইলেন্ট বলে না, মানে মানুষের ভিতরে চেপে রাখি ইমোশন, বাবা ওরকম। চোখটা দেখে বুঝতে পারবে বাবা কষ্টতে আছে, কিন্তু বাবা কখনো বলে না যে প্রবলেমে আছে। তো এখন জানি মাই মাদার হয়তো এরকমই হয়। হ্যাঁ, বাবার হয়তো এরকমই হয়। মারা খুব এক্সপ্রেসিভ হয়, আমার মা তো মানে ভীষণ বক 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 করতো, মাঝে মাঝে বাবা বলতে তুমি চুপ করো তো, এরকম টাইপের। তো মায়ের ব্লেসিং যে এত দূর এখনো আসছি, একদম আসবে। আর মায়ের একটা ইচ্ছা ছিল, যেটা আমি এখন স্টার্ট করেছি রিসেন্টলি, মন্দারমণিতে একটা প্যাজেন্টে হেঁটেছি। মা ভেবেছিলাম আমি একটু প্যাজেন্ট শো করব, তো সেই দিকে রেজিস্ট্রেশন ফি দিতে হয় অ্যান্ড স্টাফ। তো ঠিক আছে, সামনে দুটো প্যাজেন্ট ফাইনাল আছে আমার। একটা 27শে ডিসেম্বর এক্সক্রিয়েশন, জিৎ সাহা শ্রাবণী বসুর, আর একটা হচ্ছে 4th জানুয়ারি, ওটা হচ্ছে কলকাতা কুইন্স। এই দুটোতে প্যাজেন্টে ফাইনালে উঠেছি। তো কিছু পাবো কিনা পাবো সেটার আশায় উঠিনি, কিন্তু আমি যে প্যাজেন্টে হাঁটবো এতগুলো লোকের সামনে, অ্যান্ড প্রথম কোরিওগ্রাফিটা জিৎ গন্দার সাথে করেছি। হি ইজ সো সাপোর্টিভ, মানে আই এম ভেরি হ্যাপি যে এনাদের সাথে দেখা হয়েছে। তারপর তোমার সাথে আলাপ হলো, সোমাদির সাথে আলাপ আছে। সোমাদির একটা 14th একটা ডিসেম্বরে একটা শুট আছে, ওটা সোমাদির সাথে করব। সোমা কি? সোমা দাস, সোমা বুটিক। হ্যাঁ সোমা বুটিক, হ্যাঁ সোমা দাস। তো দিদি আমাকে খুব ম্যাটার্নাল মানে যে অ্যাডভাইসটা মায়ের থেকে পেতাম সেটা দিদি আমাকে এখন দেয়। তুমি তো আছোই, তুমি বোঝো। বাবা এসব বোঝে না, বাবার শুধু একটাই কথা, পোষাবে না করবি না। বাবার একটাই কথা, পোষাবে না করবি না। তোর তো খাবারের অভাব হচ্ছে না, কিছুর অভাব হচ্ছে না, পোষাবে না করবি না। তোর যেটা ভালো লাগবে সেটা তুই করবি। হ্যাঁ, আমাকে বলতে হবে না কিছু, আমার কিছুর পারমিশন নিতে হবে না। তো আই হ্যাভ গট দিস ভেরি সাপোর্টিভ প্যারেন্টস। মা তো সাপোর্টিভ ছিল। একটা কথা জিজ্ঞেস করি, বলো। ধর এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, মানে এটা এখন তোর কাছে একটা লাইফের পার্ট হয়ে গেছে, তোর কাছে একটা ভালোবাসা হয়ে গেছে। মানে ভালোবাসা মানে পৃথিবীতে তোর সব থেকে আপন যারা, তাদের পরেই হচ্ছে আমার মনে হয় তোর সঙ্গে যা কথা, গত 3 দিন 4 দিন 3বার 4বার তোর সঙ্গে যা কথা বলেছি, তাতে তো বুঝতে পেরে গেছি তুই একদম ব্লাইন্ড হয়ে গেছিস ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে। তোর কি মনে হয় যে এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে চলছে, এই যে চলছে, মানে একটা অ্যাজ এ মডেল তোর কাছে এই ইন্ডাস্ট্রিটা কতটা কমফোর্ট? ভেরিয়েবল, কারণ আমি যেসব প্রোডাকশন হাউস বা যেসব ফটোগ্রাফারসদের সাথে কাজ করি, সবাই যে খুব কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ, টু টক উইথ, ওটা হয় না চট করে। তো একটা বন্ডিং থাকলে কাজটা খুব ভালো হয়। ধরো ফোনে কথা হলো, বা উনি নিজের, ফর এক্সাম্পল আমি বুডোয়ার খুব ভালো করে করি, তো উনি বুডোয়ারের কিছু কনসেপ্ট আমাকে পাঠালেন, আমি কিছু কনসেপ্ট শেয়ার করলাম, এটাতে না খুব মানে জিনিসটা মানে খোলে। অনেক এরকম ফটোগ্রাফার্স আছে যারা ফোন করেই বলে তুমি ইনডোর শুটের কত চার্জ নাও। আমি না এরকম করে ওনাদেরকে বলতে পারি না, আমি লিটারেলি বলি যে আপনি একটা কলে আমার সাথে কথা বলুন, কারণ আমার চার্জটা ওরকম করে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে মেকআপ আর্টিস্ট আপনি দিচ্ছেন কিনা, আপনি ক্লোথস কি দিচ্ছেন, বা আমাকে আনতে হবে কিনা, আমার ট্রাভেলিংটা, সেটা ধরেও একটা হয় না আপনার চার্জটা বললে ভালো হতো, এরকম করে হয় না কাজটা। এটা 1 নম্বর। 2 নম্বর, যেহেতু আমি বুডোয়ারে কাজ করি, আমি ম্যাক্সিমাম লঞ্জেরি আর বিকিনি অব্দি কাজ করি। আমি খুব একটা এখনো চান্স পাইনি বা কমফর্ট পাইনি যে তার সাথে আমি কোনো ফাইন আর্ট বা নুড শুট করব, কিছু উল্টোপাল্টা যদি হয়ে যায় একটা ভয় থাকে মনে। তো এই বিকিনি শুট বা লঞ্জেরি যেটুকুই আমি করছি, সেটার জন্য লোকে পার লঞ্জেরি কত নাও বা তুমি পার ডে কত নাও, এটা এরকম করে হয় না ব্যাপারটা। মানে একটা এরকম একটা রুলস এন্ড রেগুলেশন বা একটা এরকম একটা সিস্টেম আসা উচিত যে এটার একটা ফ্রেমওয়ার্ক। ইয়েস, একটা ফ্রেমওয়ার্ক, মানে একটা তুমি ইনপুট দিচ্ছ, আমার সাথে কথা বলছো, তুমি হয়তো কস্টিউম প্রোভাইড করলে, আমি বললাম যে আমি পার কস্টিউমে এততে কমফোর্টেবল হব, আমার লোকেশনটাও দেখতে হবে, কারণ বেশিরভাগ ফটোগ্রাফার নয় প্রথমে বলবে বাজেট কম, নালে বলবে কোলাবোরেশন, নালে বলবে সেলফ মেকআপ। এবার আমি একটাই কথা ওনাদেরকে বোঝাই, আপনারা সেলফ মেকআপ করতে পারেন, আমি করতে পারি সেলফ মেকআপ, কিন্তু
এডিটের সময় আমি এটুকু বুঝি হেয়ারটা আপনারা চেঞ্জ করতে পারবেন না, যেটা আমি আমার হেয়ার আমি খুব বেশি হলে কি একটু স্ট্রেটনিং করে নিতে পারবো, আমি তো হেয়ার স্পেশালিস্ট না যে টংস করব কার্লস করব। তো ওনারা বাজেটের ইস্যুতে স্ট্রেটনিং মানে হেয়ার মানে মেকআপ আর্টিস্ট রাখতে চায় না। আর সেকেন্ড অফ অল বুডওয়ার থেকে বাইরে বেরিয়ে ইফ আই টক অ্যাবাউট অ্যাস্থেটিক্স, তো অ্যাস্থেটিক্স এর মধ্যে এথনিক ডিজাইনার ওয়্যার সবই আসে। তো ওই কাপড়গুলো আমার কাছে নেই, ওটা ওনাদেরকে দিতে হয়। ওখানে তখন নানা রকমের কথা, তারপরে নানা রকমের কথা ইন দ্য সেন্স একদিনে 20টা চেঞ্জ করতে হবে, একদিনে 10টা চেঞ্জ করতে হবে। আরে মানুষ তো হয় নাকি, এটা কাজ করতে আসে না। এটাই হচ্ছে ব্যাপার। মানে আমাকে এক ফটোগ্রাফার অনেকদিন আগে শিখিয়েছিল যে 3 টাইপেরই মেইনলি ফটোগ্রাফি হয়, বুডওয়ার, হাই ফ্যাশন, অ্যাস্থেটিক্স, যা আসবে এর মধ্যে। এই যে ফটোগ্রাফাররা ফোন করে বলে না বোল্ড শুট, নুড শুট, এইটা আমি কি করে বোঝাবো যে দিস অল কামস আন্ডার বুডওয়ার। বুডওয়ারে আন্ডার লঞ্জেরি, বোল্ড, নুড, ফাইন আর্ট, সেমি আর্ট, বডি পেন্টিং, ইরোটিক সব আসে। অ্যাস্থেটিকের আন্ডারে এভরিথিং উই সি উইথ ওয়েস্টার্ন, এথনিক, জুয়েলারি, গাউন। আর হাই ফ্যাশনটা খুব একটা কলকাতায় হয় না, বিকজ অনেকজন হাই ফ্যাশনের কনসেপ্টটা বোঝে না। আমি ছোটবেলা থেকে আমার একটা স্বভাব ছিল, আমি সারা জেসিকা পার্কার মানে ক্যারি ব্র্যাডশার, সেক্স অ্যান্ড দ্য সিটি খুব দেখতাম। তো শি ইউজ টু রান অ্যারাউন্ড ম্যানহাটন উইথ আ কসমোপলিটন ইন আ হ্যান্ড। তো আমি যখন এসপ্ল্যানেড যেতাম একটা কসমোপলিটন বা ভোগের ইস্যু কিনতাম। তখন তো অত ফেসবুক আর ইনস্টাগ্রাম অত ছিল না, ফেসবুক ছিল, তো অত দেখতাম না। জাস্ট একটু পজ করছি, তুই কন্টিনিউ করবি কথাটা। দেবনাথ মিন্টু দেবনাথ আমাদের একজন সিনিয়র ফটোগ্রাফার, উনি লিখেছে তোকে দারুণ লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সুরজিৎ কোলে, দাদা কেমন আছো? খুব ভালো আছি সুরজিৎ। সুরজিৎ কোলে, গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং সুরজিৎ। তারপরে তাপস দাস আমাদের একজন সিনিয়র অ্যাডমিন ফটোগ্রাফার, লিখেছেন গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং দাদা। তারপরে আরাফাত হোসেন রাসেল, ময়মোহন সিংহ, বাংলাদেশ থেকে দেখছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা ভালো লাগে যে আমাদের ইন্ডিয়ার শো বাংলাদেশে বসে কেউ দেখছে, সেটা যখন জানতে পারি আমরা অবশ্যই খুব ভালো লাগে। এবং রাত্রিবেলা যখন আমি দেখি যে আমার লাইভটা কতজন দেখেছে, কতজন রিচ হয়েছে। আচ্ছা, এই একটা ব্যাপার মাথা থেকে সবাইকে বলে দিই। ধরুন এখানে লাইভে দেখাচ্ছে 7 জন বা 8 জন দেখছে না, 7 জন বা 8 জন দেখছে না। যারা এখানে জয়েন করেছে, যেহেতু এটা পাবলিক গ্রুপ, এখানে জয়েন না করেও সে পুরোপুরি দেখতে পায়। যদি সে জয়েন করে, জয়েনিং করা ভিউয়ার যদি দেখে তখনই সেটা কাউন্টিং হয়। জয়েনিং করা ভিউয়ার যদি না দেখে তাহলে সেটা কাউন্টিং এ আসে না, মানে লাইভ কাউন্টিং এ আসে না। প্লাস অনেকে আছে কানেক্ট করে যদি দেখে তাহলে আমি দেখতে পেয়ে যাব যে কে দেখছে। অনেকের আবার লুকিয়ে দেখার একটা স্বভাব আছে, তো তারা কি করে ওপর থেকে দেখে, সবই তারা পাবে, শুধু কমেন্টস গুলো দেখতে পাবে না, এটাই। যাই হোক, রামা যে লাস্ট যে লাইভটা করেছিল, যে মিডলে বসেছিল মেকআপ আর্টিস্ট, ও লিখেছে গুড ইভিনিং দাদা, এইমাত্র জয়েন করলাম, গুড ইভিনিং দাদা। লিখেছে পিঙ্কি দাস, পিঙ্কি আমাদের একটা মেকআপ আর্টিস্ট। রিচা রয় লিখেছে খুব সুন্দর। থ্যাংক ইউ রিচা। রিচাকেও খুব শিগগিরই ডাকবো। কথা হয়েছে, খুব ভালো মেয়ে, আমার তো খুব ভালো লাগে ওকে। যাই হোক, আমি একটু আজকের ব্যাপারটা বলি। আজকে খুব হেক্টিক ডে ছিল আমার একটা, যে আমাকে আমাদের রানা লোধকে তো মোটামুটি সবাই চেনে। রানা লোধ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি একজন অর্গানাইজার, একজন ফটোগ্রাফার, একজন মডেল। তার আজকে নতুন বাড়ির গৃহপ্রবেশ, সেখানে গেছিলাম ব্রহ্মপুর মানে গড়িয়া। সেখান থেকে সোজা গেছি আজকে আমাদের ইন্ডাস্ট্রি সুতপা বলে একটা বাচ্চা, বোনের স্বপ্ন বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে ওর সাথে আলাপ। সে আজকে একটা জীবনের প্রথম শুট করছে, সেখানে আমি আজকে স্পেশাল গেস্ট হয়ে গেছিলাম। তো সেখানে মাত্র 15 মিনিট থাকতে পেরেছি, 50 কিলোমিটার রাস্তা গিয়ে, মধ্যম গ্রামেরও অনেক থেকে আরেকটা দূরে গিয়ে সেখান থেকে ফিরে আজকে আমরা লাইভে বসলাম 7টার জায়গায় 7:15-তে। যাই হোক, বাট কোনো খাটনি লাগে না যখন দিনের শেষে এরকম একটা সুন্দরী মডেলের সাথে লাইভ করি। এটা ফ্যাক্ট। ফ্ল্যাটের করছো দা, নট ফ্ল্যাট, আমি তোদের কাছে গার্জিয়ান। সুতরাং বিষয়টা হচ্ছে এই যে ওর মুখের হাসিটা, এই যে ওর মন খুলে কথা বলাটা, এটার জন্যই হয়তো আমি সারা সপ্তাহ অপেক্ষা করি
যে একটা বাচ্চা আসবে, সে আমার এই সিটে বসবে, বসে তার মন খুলে তার সব কিছু পাবলিকলি ভিউ করবে, পাবলিককে বলবে। এবং প্রত্যেকটা মানুষের থেকে কিন্তু আমাদের কিছু না কিছু শেখার আছে, যেটা আমরা প্রতিনিয়ত শিখি। চল কন্টিনিউ। অনির্বাণ পাল লিখেছে, অনির্বাণ পাল, গুড ইভিনিং, কিছু বলুন। কি এমডি কিছু বলুন, বুঝতে পারছি না। রাহুলও একজন ফটোগ্রাফার। রাহুলকে চিনিস? রাহুল হ্যাঁ, রায়? রাহুলকে চিনি। ও আমাদের এই কাছেই থাকে। আচ্ছা, ও খুব ভালো, রাহুলদাকে বলেছিলাম আমি ও যাবো। খুব ভালো ছেলে, মানে আমার খুব প্রিয় এরা। রাহুল রায়, ম্যাডাম আমার ওপর রাগ করে আছো? ও তোর উপর, রাহুলের উপর রাগ করে আছে কিনা? আচ্ছা। না। যাই হোক, যিনি আমার গুরু এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, তিনি প্রতাপ দাশগুপ্ত। উনি লাইভটা দেখছেন এবং দাদা, আশা করব আপনি ওকে নিয়ে কাজ করে 100% স্যাটিসফাই হবেন। কারণ আমি তো আপনি জানেন আমি মার্কেটে একটা রিভিউ নিই সবার, তো ওর রিভিউ কোনতে সেটা আছে যে ও খুব কাজ পাগল। হ্যাঁ, ও খুব কাজ পাগল, ভেরি হার্ড ওয়ার্কিং। ও তোকে লিখেছে ম্যাডাম কিছু বলুন, তোকে বলছে। আচ্ছা। রিয়া অলোক লিখেছে, অলোক বলে, অলোকও আমাদের একজন অ্যাডমিন, ও খুব ভালো ফটোগ্রাফার। হ্যালো এভরিওয়ান। হাই। রিচা লিখেছে, লাভ ইউ বোথ অফ ইউ, সোমনার ড্রেসটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ রিচাদি। যাই হোক, কন্টিনিউ করছি। হ্যাঁ, সেটা হলো ওই হাই ফ্যাশন নিয়ে কথা হাই বলছিলাম। ফ্যাশন নিয়ে কথা বলছিলি। তো ওই তখন থেকে যে দেখছি কসমোপলিটন, এলভোগ, তো মাথার মধ্যে ওটাই আছে। একজন ফটোগ্রাফার আমাকে বুঝিয়েছিল যে হাই ফ্যাশন ইজ সামথিং, এমন মেকআপ, এমন কস্টিউম যে না তুমি বাড়িতে পড়তে পারবে, সামটাইমস ইট উইল বি ডিফিকাল্ট টু গো আউটসাইড অলসো। তো যেটা ওরা রানওয়েতে হাঁটে, অনেক সময় লোকে হাসাহাসি করে ওদের ওই কাপড় স্টাইল, লাইক মাইকেল কর্স এন্ড অল অফ দ্যাট, মানে মাথায় পাখি, অদ্ভুত মেকআপ। সো দ্যাট ইজ হাই ফ্যাশন। এখানে অনেকজনই বোঝে না বা হয়তো দেখেছে কিন্তু জানে না। সো আই এম জাস্ট প্রোভাইডিং দ্যাট ইনপুট। তো হাই ফ্যাশনে কাজ আমার হয়নি এখানে কোনোদিন। যা করেছি অ্যাস্থেটিক্সে কিছু করেছি, আর বুডওয়ারি ম্যাক্সিমাম করেছি। তো যাক, আজকের পর থেকে তোর যা যা স্বপ্ন আছে কম বেশি এই প্রফেশন নিয়ে, যারা তোর প্রোফাইল আজকে দেখছে, যারা তোকে আগে অবধি চিনতো না, তারা তোকে আজকের পর থেকে চিনবে। এবং আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনগুলোতে তোর মনের ইচ্ছের যে কাজগুলো, সেই কাজগুলো তুই করতে পারবি। থ্যাংক ইউ। আমি মানে নিজের তো ইচ্ছা আছেই, আর এখন আমার বাবাকে আমি আমার সামনে রেখেছি। মানে ফার্স্ট মাই ফাদার কামস, তারপরে আমি আমারটা ভাববো। কারণ মা যে এরকম করে চলে যাবে কেউ জানতো না। তো মানে যখনই কিছু তোর কাজে প্রত্যেকটা সফলতা কিন্তু তোর মা যেখানেই থাকুক সেখান থেকে এনজয় করবে। শি ইজ মাই ফেরি গডমাদার নাও। ইয়েস, অ্যান্ড আই বিলিভ দ্যাট। আমি বিশ্বাস করি সেটা। কারণ মানে মা যে এতটা ভালোবাসতো, মাকেও যে ছেড়ে চলে যেতে হবে মাও জানতো না। তো সামনে আরো কাজ করব। আর প্রথমে তো আমি মানে প্যাজেন্টে এই নিয়ে একটা হেঁটেছি, দুটো আছে। তো যদি উইনার বা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে না আসি, ডাজন্ট ম্যাটার, আমার থেকে ভালো পারফরমেন্স তো অনেকেই দেবে। বাট অবভিয়াসলি মানে কনফিডেন্স ইজ দ্য কি, রাইট অ্যাটিটিউড ইজ সামথিং। ওটা যদি অ্যারোগেন্স হয়ে যায়, ইটস ভেরি ডেঞ্জারাস। আমি অনেক মডেল দেখেছি, একসাথে কাজ করেছি। খুব একটা নেগেটিভ কথা বলছি, আমার মুখ দিয়ে তো মানুষ নেগেটিভ কথা খুব একটা শোনে না, মানে খারাপও লাগে বলতে, তবুও বলছি। এই যে আমরা ফ্যাশন শো গুলোতে যাই, পার্টিসিপেট করি, বড় বড় অ্যামাউন্ট দিয়ে পার্টিসিপেট করি, এর কিন্তু কোনো আউটপুট আসে না। কেন আউটপুট আসে না? এখানে যারা গেস্ট সিটে বসে, এখানে কোনো গেস্ট নেই। তুই একটা র্যাম্পে হাঁটছিস, একটা স্টেজ তৈরি হয়েছে, পেছনে ব্যাকগ্রাউন্ড এলইডি হয়েছে, সাউন্ড সিস্টেম হয়েছে, সব ঠিক আছে, তোদেরকে কোরিওগ্রাফ করা হলো। এবার তোরা যে হাঁটছিস, তোদের সামনে কিন্তু কেউ নেই। এটা হয়েছে, আমি হয়েছে না, এটাই হয়। কারণ ওই যারা ওখানে পার্টিসিপেন্ট, ধর ওখানে 50টা পার্টিসিপেন্ট আছে, 50টা পার্টিসিপেন্ট ফ্যামিলির থেকে 50 জায়গায় 75 জন এসছে।
ওই 75 জনই সামনে ক্যালোর 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 করছে, জাজ বসে আছে ক্যালোর ক্যালোর করছে, কোনো গেস্ট নেই বা কোনো বড় মাথা নেই যে ওই শ্যুটটাকে দেখে, ওই শোটাকে দেখে তাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং ভবিষ্যতে তাকে ডাকবে তার ব্র্যান্ডের জন্য কাজ করার জন্য। রাইট, এটা হয় না জেনারেলি, কারণ আমি যাচ্ছি, আমার বাবা যাচ্ছে, ও যাচ্ছে, ওর মা যাচ্ছে, সবারই একটা করে গার্জিয়ান যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার, ওটাতেই সিট ফিল্ড আপ। এবার যারা মোস্ট ইম্পর্টেন্ট গেস্ট বা অনেক সময় টলিউড থেকে বা এদেরকে আনা হয়, এনাদেরকে আনা হয়, ওনারা কিছুক্ষণের জন্য ওই জুরি প্যানেলের জাজমেন্টটা জাস্ট না, যারা জাজমেন্ট করে তারা জাজমেন্টের জন্য বসে থাকে, আর যারা গেস্ট হিসেবে যায়, গেস্টের ভূমিকাটা প্রত্যেকটা ইভেন্টে, যেহেতু আমি প্রতিটা ইভেন্টে গেস্ট হিসেবে যাই, সেখানে গেস্টের ইভেন্ট ব্যাপারটা হচ্ছে গেস্ট আসার পরে তাকে একটা উত্তরীয় পড়ানো, তাকে একটা সম্মান দেওয়া, তারপরে আর গেস্টের কোনো ভূমিকা থাকে না। এবার একটা গেস্ট নিজের সময় বুঝে সেখানে হয়তো 8 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে, থেকে বেরিয়ে আসে। আর তোর পারফর্মটা শুধু তোর বাবাই রেকর্ড করে। হ্যাঁ, রাইট রাইট। অফিসিয়াল সমস্ত অর্গানাইজারদের বলছি, আমি অর্গানাইজার নিয়ে একটা প্রোগ্রাম করব, অর্গানাইজারদের জন্য একটা প্রোগ্রাম করব, সেটা এটাই, গেস্ট, উল্টো দিকে যারা গেস্ট আসবে, গেস্টদের জন্যই এই শোটার ছেলে মেয়েরা বড় জায়গায় যেতে পারবে, সেই রকম প্ল্যান করে করতে হবে। হ্যাঁ, রাইট রাইট। কারণ একটা বাচ্চা 3000 টাকা, 5000 টাকা, 4000 টাকা কষ্টের টাকা দিয়ে এই ইন্ডাস্ট্রিতে রোজগার করতে এসে পয়সা, বাবার পয়সা নিয়ে গিয়ে সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি আমরা তাকে ঠকাচ্ছি, আমরা অর্গানাইজাররা তাকে ঠকাচ্ছি। এই যে তোর যে স্বপ্নটা, যে তুই যদি উইনার হোস, তুই উইনার হয়ে মিস, মানে যেরকম ভাবে উইনার হওয়ার পরে মানুষ যেরকম মুখ চোখ করে, তুই সেগুলো ইমাজিনেশন করে রেখেছিস। তোর মাথায় যখন ক্রাউনটা পরানো হবে তখন তুই সেই ইমাজিনেশনটা, চোখ বন্ধ করছিস, চিৎকার করছিস, এই যে জিনিসগুলো করছিস, এগুলো তুই চিন্তা করে রেখেছিস। বাট এই চিন্তা করার পর পরের দিন তুই যদি ছবি চাস না, তুই যদি ছবি ভিডিও চাস, সেটা তোকে খুঁজে বার করতে হবে কারোর থেকে। হয়েছে এটা, হয়েছে না, এটাই হয়, এটাই হয়। আমার সাথে একবার আমি তো প্রত্যেকটা শোতে যাচ্ছি, প্রত্যেকটা শোতে যাচ্ছি, গিয়ে না আমি নিজে খুব ডিজার্ট হই, খুব মানে মনটা খারাপ লাগে যে কি হচ্ছে এগুলো, কি হচ্ছে। সবাই, আমি অর্গানাইজার, আমি একটা শো নামিয়েছি, এটাই সাবজেক্ট। আর আমার কাছে যে সারাদিন তারপরে যে কত কমপ্লেন আসে, যে উইনার হয় সে বাদ দিয়ে যত লোক আছে সবাই কমপ্লেন করে। এক্স্যাক্টলি, এটা আমিও মানে ফ্রেন্ডসদের মধ্যে, সার্কেলের মধ্যে শুনেছি যে আরে ওকে এটা করলো, ও তো কোরিওগ্রাফিটাই ফলো করেনি, এটা ও তো কোয়েশ্চেন আনসার ঠিক করে। আমি বলি যে হ্যাঁ, বিতর্কের জায়গা আছে, বাট সব জায়গাতে বলা যাবে। কোন একটা অর্গানাইজার কে শোয়ের একদিন আগে একজন বলেছে, একজনকে সে অফার দিয়েছিল যে 25,000 টাকা দাও, তোমাকে উইনার করে দেবো। আচ্ছা, ক্রাউনের জন্য টাকা 25,000 টাকার মধ্যে সে 18,000 টাকা জোগাড় করে দিয়েছিল, তাকে ক্রাউন দেওয়াও হয়েছে। এবং সে মানে আমাকে যদি বলা হয় তাকে মার্ক করতে, যদি আমি বাবার জায়গা থেকে বলছি, বাবার কাছে মেয়ের পারফরমেন্স সবসময় ভালো লাগে, বাট যদি ওইখানে যে বাচ্চাটা প্রোগ্রামটাতে যে পারফর্ম করেছে, সেটাতে ও 5-এ 1, ম্যাক্সিমাম 1.5 পাবে, কিছু করেনি, কিন্তু তাকে উইনার করে দেওয়া হয়েছে, কারণ সে 18,000 টাকা দিয়েছে। এবার সেই কথাটা মার্কেটে বেরোলো কি করে? তার ওই যে 7,000 টাকা সে যে দেয়নি, তাকে তো ক্রাউন দিয়ে দিয়েছে, সে তো আর টাকা দেবে না, নর্মাল। সেই টাকা দেয়নি বলে সেইটা নিয়ে ঝামেলা, অশান্তি, কি যে হচ্ছে না। যাই হোক, একটুখানি এটা লিখে বলে দিই, রিচা লিখেছে, মধ্যমগ্রাম এলে বললে না একবারও? আমি 15 মিনিটের জন্য গেছি, এই খানিকক্ষণ পর ছবি যখন ছাড়বো তখন দেখতে পাবি, আমি অনলি 15 মিনিটসের জন্য গেছিলাম। অলোক লিখেছে, আমি খুব তাড়াতাড়ি লাইভে আসতে চাই দাদা। একদম আসবি, খুব তাড়াতাড়ি আসবি। শৈলেশ চ্যাটার্জি লাইভ দেখছে। শৈলেশ চ্যাটার্জি হচ্ছে আমাদের আইটা ক্লাবের একজন অ্যাডমিন, সাথে যে রিসেন্ট বডি পেন্টিং এর ওপরে যে ওয়ার্ল্ড কাপে যে জয়েন করেছিল সে। মানে আশা করছি নেক্সট দিনের লাইভটা ওকে নিয়ে হবে, শৈলেশকে নিয়ে। আমি সময় পাইনি এই কদিন। পৃথা ব্যানার্জি, গুড ইভিনিং। গুড ইভিনিং পৃথা। পৃথা হচ্ছে
যে এই টোটাল যে প্রোগ্রামটা বাড়ি থেকে বসে বা নিজের জায়গা থেকে বসে যে ব্রডকাস্ট করে সব, ওকে, সে হচ্ছে পৃথা, আমাদের হাই এই পৃথা, একজন গুড admin। ইভিনিং। যাই হোক, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করছি, সেটা হলো যখনই একটা মডেল ক্যামেরার সামনে বোল্ড হয়, তার অ্যাক্টিভিটিসটা ক্যামেরার সামনে বোল্ড হয়, বাস্তবে সে বাস্তব লাইফে সে কতটা বোল্ড, মানে এখানে বোল্ডনেসটা অন্য, মানে আমি এটা ফটোগ্রাফারদের বা আমাদের ইন্ডাস্ট্রির ভাষায় বলছি, ভাই ক্যামেরার উল্টো দিকে যে বোল্ড তাকে আমরা অনেক সময় ভেবে ফেলি ক্যামেরার পেছনেও সে মারাত্মক বোল্ড বা মারাত্মক ব্যাপার স্যাপার, সেই ব্যাপারে যদি তুই কিছু বলিস। দেখুন, এই ব্যাপারটা নিয়ে একটা কথাই বলার, সেটা হচ্ছে সব বোল্ড মডেলই যে ক্যামেরার সামনে বোল্ড বলে পিছনে গিয়ে ফটোগ্রাফারের সাথে ইনডাইরেক্টলি কোট আন কোট ভালো, মানে কি বলবো, ওই বোল্ডনেসটাই দেখাবে, মানে সে যেটা আমাদের টলিউড কেন, মানে সব পুরো মুম্বাই ইন্ডাস্ট্রি কাস্টিং কাউচ হয়, এখানে সেই কাজটাই সিপি কম্প্রোমাইজ এটা নিয়ে হয়। তো সেটা যে উনি করবেনই তার তো কোনো মানে নেই। তুমি একজনকে দেখে তুমি 10 জনকে তো জাজ করতে পারো না। ফর এক্সাম্পল, একজন বোল্ড করছে, সে তার প্রাইভেট টাইমে সে তার ফটোগ্রাফার বা আরো অন্য কারোর সাথে মেবি ইন্টিমেট হলো, বাট দ্যাট ডাজন্ট মিন যে সেকেন্ড দিন যে মডেল আসছে she will also be comfortable. It is not that. This is not the rule. তা আমি এটা বলবো ফর এক্সাম্পল, আমি অনেক অফার পেয়েছি। প্রথমে তো যখন এই আগে যখন কোলাবে কাজ করতাম, তখন এরকম একজন লিখে পাঠিয়েছে একটা সিপির কাজ আছে করবি, লিখে পাঠিয়েছে। ওই যে এটা স্নেহাও বলেছিল, আমি ওটাই আমরা একবার ক্ল্যারিফাই করব। আমি তখন জানি না, লিটারেলি শর্ট ফর্ম বুঝি না, আমি তাকে বোকার মতন জিজ্ঞেস করেছি সিপি মানে কি গো, জিজ্ঞেস করেছি বোকার মতন, বলছে আরে সিপি মানে কম্প্রোমাইজ। আমি আরো বোকা, আমি কম্প্রোমাইজটাও বুঝিনি। ঠিকই আছে। তখনও আমাকে বলেছে তোকে পছন্দ, তোর ছবি দেখে উনি তোর সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করতে চায়। তখন আমি লিখে পাঠিয়েছি, মানে এস, বলছে হ্যাঁ। তখন আমি বুঝলাম পুরো ব্যাপারটা, মানে আমি সিপি মানে বুঝিনি, কম্প্রোমাইজ মানে বুঝিনি, পুরো ডাইরেক্ট ওয়ার্ডটা বলেছি, তখন আমি বুঝেছি ব্যাপারটা কি। তখন আমি তাকে বলেছি যে তাহলে ওটার জন্যই ডাকো না, তুমি ফটোশুটের পর্দাটা দিয়ে পিছনে কেন করবে ব্যাপারটা? তোমার যদি কাউকে পছন্দ হয়, পে হার দ্য মানি, লেট হার স্লিপ, দেন শিল কাম আউট, ডান। এই ফটোশুটের নামে এই যে সিপি 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 10 শট 3 শট এরম হয়, মানে এটা যে কি জঘন্য লাগে। একটা হিউম্যান বিং, আ ওম্যান, ছেলের কথা আমি এখন ধরছি না, ওম্যান, if she is not comfortable, how is she going to perform like that? She is not a robot যে এখনই তোমার কম্পিউটারের মতন রিস্টার্ট রিবুট করলাম কি। আরে ব্রেনে তো অক্সিটোসিনটা আসতে হবে, that is the hormone. If that doesn't come, if she is not enjoying herself, then that is forced, right? তো আমি এটাই বলি যে তো আপনাদের যদি মনে হয় যে আমার এই মডেলকে পছন্দ, আমি এই মডেলের সাথে টাইম স্পেন্ড করবো, ওপেনলি ডিসকাস করুন, পরে সিপির কথাটা বলবেন না, ওপেনলি বলুন যে আমার ভালো লাগছে, শুটের পরে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, বা শুটের পরে আমরা কফি খাবো, বা শুটের পরে আমরা একটু বিয়ার খাবো, বা শুটের পরে কিছু একটা এনজয় করবো, হোয়াট এভার। ওপেনলি কথাটা বলুন না মডেলকে, দেখুন না মডেল হ্যাঁ বলে কি না বলে। এরকম তো না যে সবাই নাই বলবে বা সবাই হ্যাঁই বলবে। আমার তরফ থেকে আমি আজ পর্যন্ত সিপি করিনি, আমি করিনি, কারণ দিস গোজ ভেরি এগেনস্ট মাই মানে just because I'm showing my body as a boudoir model, that doesn't mean I'm available like that all the time. আমার স্প্যাম বক্স ইনবক্স এরকম বুডোয়ার মডেলদের ভরে থাকে, মানে এমন অদ্ভুত অদ্ভুত কথা না, তোমাকে বললে তুমি এখন হাসবে না কাঁদবে আমি বলতে পারবো না। মানে আই উইল গিভ ইউ $250, উইল ইউ গিভ মি এরম টাইপের কথা, মানে এরা সব স্প্যামেই থাকে। তো এরা ভাবে কি যেহেতু বডি এক্সপোজ করছে, এটাই খানিকক্ষণ আগে আমি এটাই তোকে বলছিলাম, যেহেতু বডি এক্সপোজ করছে ও তো এরকমই নেই না। আমি এক্সপোজ করছি একটাই কারণে, বিকজ অফ মাই লাভ অফ দ্য ওয়ার্ক দ্যাট আই এম ডুইং। ইফ আই হ্যাভ টু স্লিপ উইথ সামবডি,
Let that somebody approach me and talk. If I'm comfortable, I'll sleep. If I'm not, I will not sleep. Matter closed. তুমি কাউকে ফোর্স করতে পারো না। This is what I believe. তবে আমি এটা অনেকগুলো লাইভেই এই কথাটা বলেছি, আজকেও বলছি, যে আমার দেখা 100-র মধ্যে 95টা মডেল যারা ক্যামেরার পেছনে, সরি ক্যামেরার সামনে বোল্ড বা বোর্ডওয়্যার টাইপস যা যা শ্যুট আছে, যেই শ্যুটগুলো করে, তারা বাস্তব জীবনে নিজেকে তত বেশি আটকাতে পারে, বাস্তব জীবনে তারা তত বেশি মানুষকে সম্মান শ্রদ্ধা দিতে পারে, এবং বাস্তবে তারা এমন কেউ হয় যেটা যে দুটো আলাদা ডিফারেন্ট মানুষ হয়। এটা আমার দেখা। মানে আমি এখনো যতজনকে দেখেছি, আমার দেখা একজন বা দুজন, তারা হারিয়ে গেছে, যদিও তারা হারিয়েও গেছে, যারা ক্যামেরার সামনে আর পেছনে মানে সেম পারফর্ম করছিল, হারিয়ে গেল। কিন্তু এই যে 95% যে বাচ্চা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এরা কিন্তু সবাই কাজ করছে, কাজের বাইরে কেউ বলতেই পারবে না যে এরা কারা। আমি তো মানে বুডুয়ারে অনেককেই চিনি যারা মানে ফ্যামিলি, যারা মানে নিজেদের ফ্যামিলি আছে, মানে দে আর ম্যারিড অর দে হ্যাভ কিডস, মানে ওরা কোনো সময় করবে না বিকজ নোবডি ওয়ান্টস টু ক্রিয়েট ট্রাবল ইন देयर ওন হোম, অবভিয়াস। এবার আমরা বাকিরা যারা আছি, সিঙ্গেল বা এনগেজড বা টু বি ম্যারিড, আমি অনেকে তোমার কথা আই এম লাইক টোটালি অ্যাগ্রিং। মানে ফর মি, মানে আমাকে যখন এই সিপির কথাটা বলে না, অনেক লোকে আমাকে অনেক বলেছে যে এত টাকা দেবো, অত টাকা দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, মুখের ওপর ব্লক। আরে সিপি নিয়ে কথা বলো, তুমি বলো যে শোবো, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। ওর মধ্যে আবার তুমি লঞ্জারি পরে ওই ঢং করে ওই শুট করবে, তারপর তুমি আবার ঢং করে বিছানায় নিয়ে যাবে, এটা করার দরকারটা কি? ডাইরেক্ট শোও না বাবা। আমি কিন্তু স্পষ্টভাবে বলি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমি তোর সাথে 3 দিন বা 4 দিন কথা বলেছি, সত্যি কথা বলে এটা বোঝা গেছে যে তোর ভেতরের যে শিক্ষাটা, সেটাই তোকে অনেকটা দূর নিয়ে যাবে। তোর যে ভেতরের শিক্ষাটা, তা না হলে যতক্ষণ আমি তোর সাথে কথা বলি, যেমন তোর সাথে কথা বলতে ভালো লাগে, কারণ বললাম না, শিক্ষা একটা বড় জিনিস। শিক্ষা একটা অনেক বড়, শিক্ষার কথার ভেতর থেকে অনেক কিছু পাওয়া যায়। যেগুলো তুই আজকে বলছিস, যে কথাগুলো আজকে তুই বলছিস, আমাদের অনেক ফটোগ্রাফার আছে, অনেক মেকআপ আর্টিস্ট আছে, অনেক মডেল আছে, যারা সত্যি আমরা জানি না যে কোন ক্যাটাগরিটাকে কি বলে। তুই যদি ছোট 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের যদি ছোট রিলস বানাস না এই কন্টেন্টের উপরে, তুই মারাত্মক রিচ পাবি। শুধু রিচ পাবি না, রিচটার চেয়েও বড় কথা হচ্ছে তোর দ্বারা 10টা মানুষ উপকার পাবে। I'll try my best. Thank you. আবিরদার সাথে আমি 3বার লাইভ করেছি, আবিরদার সাথে আমি প্রচুর কথা বলি, প্রতাপদার সঙ্গে আমি প্রচুর কথা বলি। কেন? আমার মধ্যে একটা নেগেটিভ ইন্টেনশন আছে। কিরকম নেগেটিভ ইন্টেনশন? আমি উল্টো দিকের মানুষের সাথে কথা বলে না, যার মধ্যে জ্ঞান আছে, আমি তার থেকে না পুরো, হ্যাঁ, ওটা নেওয়ার যতটা, কারণ আমি সবসময় বলি আমি একটা বিগ জিরো, কিন্তু আমি কারোর পাশে দাঁড়িয়ে গেলে সে কিন্তু 10 হয়ে যাবে। আমি কারোর পাশে দাঁড়ালে সে 10, সুতরাং আমি 0 ভেবেই তার পাশে দাঁড়াই, যে আমি তার পাশে যদি দাঁড়াই তাহলে তার এই যে 10, সে বড় কিছু করে ফেলবে। থ্যাংক ইউ। আর করতে চাই আজকের পর থেকে তোর এটা কিন্তু একটা কাজ, যে তোর কাছে সবকিছু আছে, ভগবানের দেওয়া সবকিছু আছে, সব থেকে বড় জিনিস আছে তোর কাছে কি জানিস? তোর মায়ের আশীর্বাদ আর তোর বাবার সাথ। বাড়িতে কাজের একটা পরিবেশ আছে তোর, যে পরিবেশটা তোর বাবা কখনো তোকে না করেনি কোনো কিছু, কখনো না। না পড়াশোনার সময়, না নাচ, ভরতনাট্যম করতে আমি ইউএসও গেছি ভরতনাট্যম করে 2022 তে। দেখ তো চাটা কফিটা ঠিকঠাক আছে কিনা। ইয়েস, পারফেক্ট। আর একটু বেশি চাই? না না, আর না,
বাবা, তুই যা মিষ্টি মিষ্টি কথা বলছিস, এর থেকে বেশি মিষ্টি দিলে খেতে পারবি না। তুমি হাসাচ্ছ সত্যি লাইভ। আমার বাবা প্রথম থেকেই মানে ভীষণ সাপোর্টিভ ছিল। বাবা আমাকে আর মাকে ছেড়ে দিত, জানি এরা দুজন নিজেদের মতো দল বানিয়ে নেবে, এরকম একটা টাইপের বাড়িতে। আবার বাবাকে এসে বলে, মা ও দিক থেকে বলছে, আমি এই দিক থেকে বলছি, এরকম টাইপের। মানে আমাদের মধ্যে একটা খুব অদ্ভুত ব্যাপার, আমাদের তিনজনের কিন্তু কন্যা রাশি। সত্যি? হ্যাঁ, বাবা আর আমি কন্যা রাশি। বাবা দেবগণ, আমিও দেবগণ। মাও কন্যা রাশি ছিল, নরগণ ছিল। মানে আমাদের মধ্যে যতটা মানে অ্যাট্রাকশন আর ওই ততটা আবার ঝগড়া করলে কে কারো মুখ দেখবো না, না তুই ঝগড়া করেছিস, তুই যা খেতে, না তোর সাথে কথা বলবো না, না খেতে বসে গেল, ডাকলো না। কিন্তু অন্যদিন যে রোজ ডেকে 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 হ্যাঁ আসছি ডাকলো না। না, আমাদের মধ্যে যতটাই ভালোবাসা আসি, ততটাই যখন কেউ ঝগড়া করে তখন একদম অপোজিট ডিরেকশন হাউসের এরকম। আবার তারপরে আবার মিলন হয়ে যায়। তো বাবার কাছে মার খেয়েছিস কখনো? প্রচুর। খেয়েছিস না? বাবা, মা কম, মা খুব বেশি চিমটি কাটতো। মা তোর মা উপরে বসে অ্যান্ড্রয়েডে দেখছে বড় স্ক্রিনে। না, মা খুব চিমটি কাটতো, খুব লাগতো। আর বাবার মারটা কিরম ছিল, ধরো আজকে মারলো, এই মারের রেসটা 3 মাস ধরে বাবাকে ব্ল্যাকমেল করতাম। বাবা অফিস থেকে ফেরার সময়, তুমি আজকে মোমো নিয়ে আসবে, তুমি আজকে রোল নিয়ে আসবে, তুমি আজকে এটা করবে। 3 মাস থাকবে, আবার 3 মাস পর মার খাবো, আবার ওই আবার 2 মাস 3 মাস ওটা চলবে, মানে এরকম করে তবে হ্যাঁ, বাবা মায়ের মারটা বাচ্চা কাচ্চাদের কাছে একটা অনেক বড় পাওনা। যে বাচ্চা বাবা মায়ের মার খায়নি, শাসন খায়নি, সে বাচ্চা কোনো একটা জায়গায় মিস করে একটা সময়। বাবার কাছে তো মার খেতামই। রাহুল দাস আমাদের আইটা ক্লাবের একজন অ্যাডমিন, ও গুড ইভিনিং লিখেছে, ও হয়তো আসবে তোর সঙ্গে আলাপ করতে। তুই ওকে ইনবক্স করেছিলি মনে হয়, ও আজকে আসবে তোর সঙ্গে দেখা করতে আসবে। মানে যে আমাদের যত অফিসিয়াল কাজ সমস্ত তোমার প্রোফাইলে দেখেছিলাম। মানে এরা আমার কাছে একটা সন্তানই, মানে এ আর এর ওয়াইফ আমাদের স্টুডেন্ট। ওকে ওকে, হ্যাঁ, যাই হোক, এবার আর একটা কথা। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পরে সব থেকে মেমোরেবল এই 5 মাস বা 6 মাস বা 7 মাসে সব থেকে মেমোরেবল মোমেন্টস কোনটা? কোনো একটা শো, কোনো একটা কাজ। কফিটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। না, খেয়ে নিচ্ছি। মেমোরেবল মোমেন্ট, আচ্ছা, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রথম যখন এসেছিলাম তখন আমার স্ক্রিন টেস্ট নিয়েছিল পিসিদা, মানে পিসি ক্লিক্স, প্রসেনজিৎ। তুই প্রসেনজিতের সাথে কাজ করেছিস? হ্যাঁ, আমি তো মানে লিটারালি আমরা দুজন কথা বলি, আর পিসিদার বিড়াল নিয়ে এত অবসেশন, আর আমারও ভীষণ অ্যানিমাল মানে। তখন আমার মা গেছিল আমার সাথে। তো পিসিদা হচ্ছে আমাদের এই অর্গানাইজেশনের একদম প্রথম দিক থেকে যে আছেন, তিনি হলো পিসিদা। মানে আমার দেখা জিরো কন্ট্রোভার্সি। হ্যাঁ, জিরো কন্ট্রোভার্সি, কোনো কিছুতে নেই, না, শুধু কাজ করে। আর এমন তোমাকে অ্যাডভাইস দেবে না, ধরো তোমার মনটা খুব খারাপ বা তোমার কোনো অ্যাডভাইস দরকার, বিন্দাস অ্যাডভাইস দেবে। সেদিন আমাকে কি একটা নিয়ে, পিসিদাও আইটা ক্লাবের একজন অ্যাডমিন। আমি এটা জানতাম না। এই তো তুমি জিজ্ঞেস কর পিসিদাকে, 1 সপ্তাহ আগেকার ঘটনা, কি একটা নিয়ে পিসিদাকে আমি ফোন করেছিলাম। ও কালকে মনে তুই এটা অনেক কিছু বড় লিখেছিলি। হ্যাঁ, ওটাতে হ্যাঁ বলেছে, ওই জন্যই বলেছে। পিসিদা প্রথম আমার বুডুয়ারে এসে প্রথম স্ক্রিন টেস্ট আমার পিসিদার ওই ফ্ল্যাটে। মা ওই ঘরে বসেছিল, আমি থর করে কাঁপছি। এই যে ছবিটা, হ্যাঁ, এটা 2015 সালের ফিল্ম ফেস্টিভ্যালের সময় তোলা। এই ছবিটা দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের নিউজ পেপার এই ছবিটা এসেছিল। এটা পিসিতে তোলা ছবি। পিসিদা মাঝে মাঝে এখনো না স্ট্যাটাসে তুমি দেখবে দেয়, ওই ধরো পিসিদা কোনো গাড়ি নিয়ে যাচ্ছে, ধরো বাসের পিছনে হোর্ডিং আছে, পিসিদা বলে এত বছর পরে আমার হোর্ডিং এর কাজ দিয়ে ওইটা স্ট্যাটাসে দেয়, আর বিড়ালদের স্ট্যাটাস দেয়। তো পিসিদাকে ফোন করেছিলাম। পিসিদার সাথে আমার একটা শুটের কথা ছিল, এর মধ্যে হয়নি, তার কারণ এক তো প্রচন্ড সর্দি লেগে গেছিল, আর 2 নম্বর সামবডি আই ডোন্ট নো, কেউ আমার একটা নাম্বার কোন একটা গ্রুপে প্রিয়াঙ্কা বলে পাবলিক করে দিয়েছে ফেসবুকে। আমি বোধহয় 500 থেকে দিনে 1000টা কল পেতে আরম্ভ করে দিয়েছিলাম, সব ছেলেরা।
आप प्रियंका हो, आपका रेट कितना है? মানে আমি লিটারেলি না সাইবার ক্রাইমে ফোন করে দিয়েছি। পিসিতে তখন আমাকে বলেছিল তোদেরকে বলি তোরা শুনিস না, বলেছি তোদেরকে দুটো নাম্বার আলাদা করতে, তুই এখনো করিসনি। এই নিয়ে পিসিতে আমাকে বকলো কিছুক্ষণ, তারপরে শুনছি পিছন থেকে বিড়ালের সাথে কথা বলছে, নতুন বিড়াল। সে তাকে আমাকে বললো ভিডিও কল করো, দেখাচ্ছি। যে ভিডিও কল করলাম দেখি একটা বিড়াল একদম ওপরে যে কার্টেন গুলো যেগুলো ওই ব্যাকড্রপের ওর উপর উঠে গেছে। বলছে তো লিশু তোকে আমি আগের দিন নামিয়েছিলাম, তোকে আজকাল নামবো না, তুই নিজে থেকে নামলে নামবি না ওখানে বস থাক। পিসিদা এরকম। তো মেমোরেবল মোমেন্ট হচ্ছে ফার্স্ট আমার পিসিদার সাথে, মানে পিসিদা আমাকে লিটারেলি আমি থর থর করে কাঁপছি, মানে একে তো বিকিনি পরেছি ফার্স্ট টাইম। তো পিসিদা আমাকে লিটারেলি বিছনায় বসিয়ে আমাকে বলল তুই নিঃশ্বাস নে। তারপরে পিসিদা যা যা আমাকে শিখিয়েছিল আমার এখনো মাথায় আছে। আই অ্যাঙ্গেল কতটা উপরে করতে হবে, কতটা আই অ্যাঙ্গেল ডাউন করতে হবে, যে চোখের সাদাটা বেশি না দেখা যায়। তারপরে মানে এক্সপ্রেশনটা কিরকম হতে হবে, মুখটা কতটা খুললে ভালো লাগবে আর কতটা খুললে ভালগার লাগবে। তারপরে এরকম একটা সেশন ছিল, ওই আমি দুটো লঞ্জারি নিয়ে গেছিলাম। তবে এই ব্যাপারটা যদি আমি একটু আগে জানতাম, তো আমার তো পিসিদার সাথে একটা লাইভ করার ইচ্ছা খুবই ছিল, আছে। তবে এরকম যদি একটা ব্যাপার জানতাম যে পিসিদার সাথে তুই এতটা কানেক্টেড, সেক্ষেত্রে আমি তোকে বলতাম হয়তো যে চল পিসিদার সাথে হয়ে যাবে আরেকদিন কোন এক সময়। পিসিদার আমি মানে তবে পিসিদার সাথে তোকে মানে পিসিদাকে একা বসাতে হবে এই কারণে এদের কাছে এত স্টক আছে, হ্যাঁ এদের কাছে এত কথা আছে, হ্যাঁ হ্যাঁ যে সেটাই, তখন তোর পেট বাস্ট করে যাবে। সেটাই হচ্ছে কথা, যে পিসিদার থেকে জানতে চাইবো আর তুই বলতে পারবি না, তোর পেট বাস্ট করে যাবে। হ্যাঁ সেটাই। পিসিদার মানে যা যা শেখানো আমার আমি পিসিদাই বলবো, প্রশ্নদা বলি না, পিসিদাই বলি। আমি মাঝে মাঝে লিখে পাঠাই বুড়ো ফোন করো তো এরকম করে, এরকম লিখেছিলাম। বলছি কি হয়েছে, তখন পিসিদা খুব ভালো অ্যাডভাইস দেয়। এত চিল মানুষ আমি কোনোদিনও দেখিনি, সত্যি ভীষণ চিল। বলে কি একটা আমার একটা কার সাথে একটা রাইভালরি হয়েছিল, তো সেই নিয়ে আমাকে খুব ইনস্টাগ্রামে আমার নামে অনেক কিছু লেখা টিকা ছিল, অনেক কিছু বলেছিল। মডেলটাকে তুমি হয়তো চেনো কি চেনো না আমি জানি না, বাট যাই হোক। তো তখন আমি একটু আমি মডেলিং ছেড়ে দেবো, আমি করবো না, এরকম একটা এসে গেছিল আমার মধ্যে। কেন এরকম করে বলছে আমার নামে, আমি নাকি ওর আইফোনের ওপর জেলাস। ও তো নিজে আমাকে আইফোনের উপর জেলাস, শোনো নিজে কি আইফোনের উপর জেলাস করে, আইফোন 12 না 16 না কি বেরিয়েছে আমি জানি না, কিনেছে নিয়ে আমাকে নিজে থেকে ফোন করে বলেছে তোর কাছে কোনো রেফারেন্স থাকলে বলিস, আমার অ্যাকাউন্টে মোটে 12,000 টাকা। সে আমার সাথে এরকম কি করলো, একটা প্রোডাকশন হাউস আছে, আমি নামই নিয়ে নিয়েছি পিক্সেল এম, যেটা সৌভিক বলে একজনের প্রোডাকশন হাউস। তো ওনার আমার আর ওই মডেলের মধ্যে কথা হতো, আমি মেয়েরা গসিপ করছি, আমি কি জানি ওই গসিপ ও আমাকে না বলে পিক্সেলকে পুরো একদম পাঠিয়ে দেবে ধরে, বুঝেছো ব্যাপারটা। এবার ওখান থেকে পিক্সেল খার খেয়ে গেল আমার ওপর, ওই দিক থেকে ও আমাকে ব্লক করে দিল। তখন আমি খুব রেগে গেছিলাম। পিসিদাকে ফোন করছি, বলছি তোমাকে ব্লক করে দিয়েছি তো কি হয়েছে, অন্য কারোর জন্য তুমি কাজ ছেড়ে দিয়ে বসে থাকবি নাকি, দেখ বয়ফ্রেন্ড ডাকো বাড়িতে, এনজয় করো, কালকে কাজে চলে যাবে। পিসিদা একদম এরকম করে একদম বলে। এন্ড আই ওয়াজ লাইক হ্যাঁ তুমি তো ঠিকই বললে, আমার তো পাবলিসিটি করে গেল মেয়েটা। আর সত্যি তারপর অনেক শুটও ঢুকেছিল আমার, সত্যি। তো মানে এইগুলো একদম মানে যন্ত্র একদম টোটকা, তুমি যেরকম দাও ওরকম পিসি দাও দেয়, এগুলো অভিজ্ঞতার টোটকা এগুলো। হ্যাঁ মানে কে কি বললো এনজয় করো কালকে কাজ, কে কি বললো তার জন্য তুই কাজ ছেড়ে বসে থাকবি, আমাকে এরকম করে বলছে তুই কি পাগল, না তাহলে কালকে কাজ করতে যাবি। না না পিসিদা একটা ভীষণ ভালো একটা, মানে আমার তো ভীষণ পছন্দের একটা মানুষ, আমাদের একটা অনেক বড় পছন্দের একটা মানুষ পিসিদা। তো যাই হোক মনিটরটা তোকে দেওয়া হয়নি, আচ্ছা তো যাই হোক এখন তোকে বড় স্ক্রিনে কেমন লাগছে একবার দেখে নে। ঠিকঠাক লাগছে, ঠিক আছে। আমার ড্রেসটা নিয়ে রিচাদি বললো না খুব সুন্দর, রিচাদি বললো তো খুব ভালো লাগছে তোকে দেখতে। আমি তোকে যে বলবো সে বলতেও সময় পেলাম না, কারণ এত শর্ট টাইমের মধ্যে আমাদের ইয়েটা হলো, হ্যাঁ সেটা মানে যেহেতু আমাদের দেরি হয়ে গেছিল একটু, না তার মানে ওটা হচ্ছে তোর লাইফের এখনো অবধি সবথেকে মেমোরেবল বেস্ট মোমেন্ট, এত ভালো করে কেউ শেখায় না, এটা ঘটনা।
সিনেবং সম্রাট লিখেছে খুব ভালো দুজনেই। শ্রীমন্ত সোম লিখেছে খুব ভালো। সম্রাট দার সাথে আমার সামনেই কাজ আছে। এই সিনেবং সম্রাট, আচ্ছা আচ্ছা। এবার বলি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখনো অবধি ব্যাড মোমেন্টস, ব্যাড টাইম, ব্যাড মোমেন্ট তো বাট আজ হ্যাঁ তুই যে মানুষটার সাথে বসে আছিস, এই মানুষটার একটাই কাজ, শুধু পজিটিভিটি ছড়ানো। ইয়েস আমার কাছে অ্যাবসলিউটলি আমার কাছে শুধু গোলাপ ফুলের পাপড়ি আছে, আমার কাছে শুধু গোলাপ ফুলের পাপড়ি আছে। তুই আমাকে যতই খারাপ কিছু দিস, আমি তোকে গোলাপ ফুলের পাপড়ি দিস ওয়াজ নাইস। ঠিক আছে? সুতরাং আজ এখন তুই যেগুলো বলবি সেগুলো তুই এনজয় করে বলবি। হ্যাঁ বলবো তো, এনজয় করি। রুডলি না, রেগে না না, না না রেগে না, রুডলি না। আমি এটাই শেখাই মানুষকে, হ্যাঁ যে তোমার তোমার সাথে লাইফে কালকে কথা হলো। আমি তোকে একটাই কথা বলেছি, ইউ আর দ্য বেস্ট। তোকে কে কি বললো না বললো কোনো কিছু এসে যাবে না, তোকে শুধু পারফর্ম করতে হবে, হ্যাঁ তোকে এগোতে হবে, রাইট। ঠিক আছে? তুই আজকে লাইভে আসছিস, তোর কাছে কটা কল গেছে আমি জানি না, আমার কাছে টোটাল 11টা, আর একজন বলতে বলতে কেটে গেল, 12টার কল এসেছিল, যারা আমি যে ছবি ছেড়েছি সেই ছবি দেখে তোর প্রতি ইন্টারেস্টেড হয়েছে, তোর সাথে কাজ করতে চায়। তো আমি একটাই কথা তাদেরকে বলেছি যে বস, যদি ছবি দেখে কাজ করতে যাও তাহলে ভুল করবে, যদি ওর কাজ দেখে কাজ করতে যাও রাইট, তাহলে কিন্তু জিতবে। এইটাই মানে মানুষ বোঝে না। ওই যে বডি এক্সপোজিং একটা পিকচার দেখলে, বাবা ওর তো ভালো অ্যাসেট, বাবা ওর তো ভালো এই। তুমি আমার বাকি কাজগুলো দেখো, আমার ইনস্টাগ্রামটা নাও, আমিও যখন কাজ করি আমি ভেরিফাই করি। তোমাকে তো বললাম যে এই যে লোকে হঠাৎ করে লিখে পাঠায় না, তোমার সাথে একটা শুট করতে চাই, ধরো এরকম একটা সিম্পল লিখে পাঠালো, তখন আমি তাকে এটাই বলি যে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম দিন, বা আপনার কোনো কাজ দিন, ফটো থাকলে ওয়াটারমার্ক দেবেন। অবভিয়াসলি লোকে দিতে পারে না চট করে, ওরা আর কথা বলে না, এরকম দেখেছি। আসলে ছবি কোথায় তাদের কাছে, এইটাই তো, ছবি কোথায়? ম্যাক্সিমাম তো ছবি দেখে কথা বলতে আসে, ম্যাক্সিমাম ছবি দেখে ভাবে এর সাথে কথা বললে 8 ঘন্টা কথা বলা মানে তার সেই দিনকের খাবার হয়ে গেল। বাকিটা আর বললাম না, আমি একটা গার্জিয়ানের জায়গায় এর থেকে বেশি কিছু বলার নেই। আর সেই দিনকের খাবার তার হয়ে গেল, সেই দিনকের তার মানে রাতটা কেটে গেল। সাবজেক্ট ইজ দ্যাট। ম্যাক্সিমাম বলতেও খারাপ লাগে যে মানে মজা করা যায়, মানে তোর প্রোফাইলটা খুলে যদি, মানে ফেসবুকটা বা ইনস্টাগ্রামটা খুলে যদি 10টা বন্ধু মিলে মজা করা যায়, তাহলে মজা নেওয়া তাহলে যাবে। ঠিক আছে। হ্যাঁ, মানে কি যে ইনবক্সে আসে, ও বাবা, মানে তোমাকে একদিন যদি ইনবক্সটা দেখাচ্ছি, আমি কি দেখছি সত্যি, মানে লোককে রেস্ট্রিক্ট আর ব্লক করতে করতে এখন এমন হয়ে গেছে যে রেস্ট্রিক্ট ব্লক করবি না, আর্কাইভস বলে একটা অপশন আছে, আর্কাইভসে করে দেবো। হ্যাঁ, না কিছু লোককে ব্লক করতে হয় গো, মানে পিছনে লেগে আছে তো লেগেই আছে। হ্যালো ম্যাডাম জি, আপ কাহা হো ম্যাডাম জি, আরে তোর কি তাতে, তুই কি করবি? তুই তো ফটোগ্রাফার না, তুই কিছুই না। কি খানা খায়া, হ্যাঁ এইসব ডিনার কিয়া, আরে আমার বয়ফ্রেন্ড হোক, আমার মানে পার্টনার হোক, সে আমাকে জিজ্ঞেস করছে, আমি তাকে বললাম ঠিক আছে আমি কাজে আছি, একটু পরে খাবো বা কিছু, তোকে কেন বলবো? মানে অদ্ভুত, মানে আরো ডেঞ্জারাস থাকে। আমি তো তাও কমের উপর দিয়ে গেলাম। তবে আজকের পর শ্রমণার, গতকাল অবধি শ্রমণার যে মুড ছিল, আজকের পর থেকে শ্রমণার মুড কিন্তু অলওয়েজ এরকম থাকবে, হাসি খুশি ফুরফুরে। কারণ শ্রমণার লাইফে একটা আজ থেকে একটা প্রপার গার্জিয়ান পেল। সেই গার্জিয়ানটা আমি সেই গার্জিয়ানটা যেচে নিলাম। থ্যাংক ইউ। আমি যেচে নিলাম, কারণ যারা পরিবারকে ভালোবাসে, যারা বাবা মাকে ভালোবাসে, তাদের উন্নতি কেউ আটকাতে পারে না। ওর মধ্যে সবকিছু আছে। আজ থেকে ওর সাথে আমার প্রতিদিন যেটুকু কথা হবে, যেটুকু ওকে আমি গাইড করার চেষ্টা করব। কাল যেটা ওকে আমি রাত্রে বলেছি, ইউ আর দ্য বেস্ট, তোকে বেস্টই হতে হবে। আমি কালকের ঘটনাটা একটু ছোট করে জাস্ট বলে দিই, কারণ অনেক মডারেটর হয়তো ফেস করে। একটা
আমাদের মানে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা জিনিস খুব কাজ করে, সেটা হচ্ছে একই মডেলকে বারবার 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 রিপিট করা। এরম না যে মডেলের অভাব, মডেল প্রচুর আছে, হয়তো যে ফটোগ্রাফার রিপিট করছে তার হয়তো অন্য কাউকে চোখে পড়ছে না ওকে ছাড়া। তো সেই দিক থেকে একটা খারাপ লাগার দিক আমাদের আসে যে আমি ওখানে কাজ করতে চাই কিন্তু অপরচুনিটি পাচ্ছি না। তো কালকে একটা ঘটনা ঘটেছিল আমার সাথে। আচ্ছা, হ্যাঁ বল। এটা তুই বললি তো, হুম বলার পর হুম তুই তুই হুম এটা বল, এটা তাদের ক্ষেত্রে কতটা অন্যায়, যে প্রোডাকশনের হেড বা যে মালিক, যে প্রপাইটার বা যার অর্গানাইজেশন, তার কাছে এটা কতটা অন্যায্য? এটা অন্যায্যই তো। তুমি একজনকে যদি বারবার কাজটা করাচ্ছ, সে তার ওই দিক থেকে গুরুত্ব হচ্ছে। এখানে অনেক মেয়ে আছে যারা ভালো কাজ করতে চায়, যারা ওই ভালো ভালো পেজগুলোতে নিজেদের প্রোফাইল দেখতে চায়, তাহলে নিজেদের প্রোফাইলে গ্রো করবে, অন্য লোকের ফটোতে ডাকবে। এটা তো ওদের থেকে অপরচুনিটিটা নিয়ে নেওয়া, টেনে চিড়ে নেওয়া। আপনারা এইটা বোঝেন না যে একটা মডেলকে আমি কনস্ট্যান্ট রিপিট করে দেবো বিকজ আই হ্যাভ আ গুড ইকুয়েশন উইথ দ্য মডেল। প্লিজ মানে আপনারা ট্রাই করুন অন্য মডেলদেরকেও আনার, হয়তো অন্য মডেলের সাথে আপনাদের ইকুয়েশন ভালো বসে যাবে। উল্টোটা ভাব, উল্টোটা ভাব, হ্যাঁ তোকে সে ডাকেনি, হ্যাঁ তোর যে রাগটা হচ্ছে, অভিমানটা হচ্ছে, কষ্টটা হচ্ছে, সেটার জন্য তুই তার উপরে রাগ দেখাবি না, তার উপরে অভিমান করবি না, তার উপরে কিছু করবি না। তুই কি করবি বলতো? I will have to make myself better. ইয়েস, তুই যদি বেটার হোস, তোর স্টোরি দেখে, তোর বেটারনেস দেখে সে তোকে যেদিনকে ডাকবে সেই দিন তুই জয়ী। Yes. ভাই, আমার একটা পার্সোনাল চয়েস আছে যে আমি এই 5টা লোককে নিয়েই কাজ করব, তার বাইরে আমি কাউকে দেখতে পাই না। হ্যাঁ, এটাই একটা, এটা আমার চয়েস, হ্যাঁ। আমি এটাই করব। হ্যাঁ। বাট ওই 5টা বেড়ালাল জাল থেকে একটু ফাঁক দিয়ে আমি শ্রমণাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। রোজ দেখতে পাচ্ছি, রোজ দেখতে পাচ্ছি। একদিন বেড়া জালটাকে খুলে বললাম, শ্রমণা তুমি আমার সঙ্গে একবার দেখা করো তো। তখন তুই বললি, স্যার কিছু মনে করবেন না, আমি না কালকে বিজি আছি, আমি আপনার সঙ্গে নেক্সট উইকের আগে দেখা করতে পারবো না। সেই দিনটাও তোর লাইফে আসবে, কারণ ভগবানের একটা সার্কুলেশন আছে, ভগবানের একটা সার্কুলেশন আছে। সেই সার্কুলেশনটা আমার একটা প্রিয় অর্গানাইজার, ফটোগ্রাফার, আমাদের আইটা ক্লাবের অ্যাডমিন, শুধু নামটা বলতে পারছি না, তারা প্রতি 3 মাস অন্তর, 6 মাস অন্তর বিদেশে শুট করতে যায়। ইন্ডিয়ার মধ্যে তো যাই, বিদেশে শুট করতে যায়। তাদের কাছে প্রচুর গ্যাজেটস আছে, কিন্তু তারা শুধু তাদের কোম্পানির 1জন বা 2জন মডেলের মধ্যে আটকে আছে। ওটাই আমি বলার চেষ্টা করছি। আটকে আছে, তাদের ওন চয়েস, হ্যাঁ, তাদের সেটাই। ওন চয়েস। হ্যাঁ, বাট কিছু করার নেই। তার মধ্যেও কিন্তু আমি তাদের কোম্পানিতে 3জন বা 4জনকে পুশ করেছি। কিভাবে পুশ করেছি? আমি যেমন সকালবেলা সবাইকে বলি যে সকালবেলা গুড মর্নিং করবে নিজের ছবি দিয়ে, হ্যাঁ, রাত্রিবেলা গুড নাইট করবে নিজের ছবি দিয়ে। হ্যাঁ, সেলফ বিজ্ঞাপন, মানে নিজেকে, নিজের ঢাক ভাই নিজেকেই বাজাতে হবে। হ্যাঁ, এখন কেউ বাজিয়ে দেবে না, সিম্পল। নিজের ঢাক নিজেকেই বাজাতে হবে। স্টোরি অপশনটা কেন? ওই জন্যই স্টোরি তো, অপশনটা কেন? ওই জন্যই তো। এটাই যে কেউ তোমার ছবিতে কমেন্টস করবে না, লাইক করবে না, স্টোরিটা দেখ, স্টোরিটা দেখবে। হ্যাঁ, Yes. আর আমি তো অনেক লোককে ট্যাগও করে দিই আমার স্টোরিতে। আর পুরুষের কনসেপ্টটা বলি, পুরুষের কাছে তুই যতটা, যখনই তুই বলবি আমাকে নিয়ে তুমি কাজ করছো না কেন, তত তোকেও সে এড়িয়ে যাবে। এড়িয়ে যাবে। তুই উল্টোটা কর, তাকে তুই ইগনোর কর। তোর কাজের মাত্রা বাড়া, তোর পোস্টের মাত্রা বাড়া, তোর চচ্চর করে তোর বাড়ুক, কি বলে, গ্রাফটা বাড়ুক। একদিন মানে যেহেতু আমি একটা, ভগবানের আশীর্বাদে তোদের ভালোবাসাতে আমি একটা জায়গাতে রয়েছি, আমি কিন্তু সবাইকে যে দেখতে পাই তা নয়, কিন্তু তার মধ্যে থেকে যাকে বেস্ট হয়ে যায়, যে বেশি পোস্ট করে, যে বেশি সামনে চলে আসছে, আমি কিন্তু তার উপরে চোখ পড়ে যায়। তাকে আমি বলি, এই দিন তুই কি করছিস, হ্যাঁ, এই দিন তুই কি করছিস, আমার সাথে তাই হয়েছিল। এইটাকেই ক্যাশ কর। নিজের পড়াশোনার উপরে যেমন জোর দিয়ে আজকে তুই এই জায়গাটাতে পৌঁছেছিস, সেরকম নিজের কাজের ওপরে এতটা ডেডিকেটেড, এইটুকু সময়ের মধ্যে যে জায়গাটায় তুই আছিস, আমি তোকে বলছি তোর গ্রাফ সাংঘাতিক উঠবে, যদি তোর মুখের এই হাসিটা এই রকমই থাকে। আর আমি যেটা সবাইকে বলি, আজকেও তোকে একটা
খুব সুন্দর জিনিস গিফট করব, খুব সামান্য জিনিস হয়তো, একটা জলের বোতল, যে জলের বোতলটা তোকে প্রতিদিন 4 লিটার জল। 4 লিটার জল খেতে Yes. হবে। কারণ এই যে তোর লুকসটা, এই লুকসটাকে কন্টিনিউ করতে পারবি, এবং তোর নিজের বাবা সে তোকে বলবে, কি রে তুই এত দেখতে সুন্দর হয়ে যাচ্ছিস কেন? বাবাদের চোখে মেয়েদের হ্যাঁ, বাবা সৌন্দর্যটা একদিন সব আমাকে থেকে এরকম বলে। কিন্ডার গার্ডেনে একটা আমাদের না টিউনিক হতো হোয়াইট এন্ড রেড এর মধ্যে এরকম, তো ওরকম একটা সেম জামা আমি জুডিও থেকে দেখেছিলাম, তো বট ইট নর্মালি পরেছি। একটা শুটে গেছিলাম, শুট থেকে ফিরছি, এবার বাবাকে ফোন করছি, বাবা কাছে ব্যাগটা ভারী আছে, তুমি একটু নিচে এসে আমাকে নিয়ে যাও। বাবা ব্যাগটা নিতে এসে বলছে, এই জামাটা কোত্থেকে পেলি? আমি বললাম, মানে? বলছে, এটা তো স্কুলের জামা। না, এটা স্কুলের জামা না, এটা আমি কিনেছি, স্কুলের জামা আমার হবে? বলছে, ও আমার বাবা ওরকমই, মানে মানে এমন এমন কথা মাঝে মাঝে বলে ফেলে তুমি হেসে পাগল হয়ে যাবে, আর মাঝে মাঝে একদম চুপ হয়ে থাকে। বাবারা ওই রকমই। হ্যাঁ, বাবাদের কোনো ডেফিনেশন হয় এরকম না। করে, তুই স্কুলের জামাটা কোত্থেকে পেলি? যা বাবা, আমার এখন স্কুলের জামা ফিট হবে গায়ে? বলছে, তুই স্কুলের জামাটা। হ্যাঁ, যদি স্কুলের রোল করি তো স্কুলের জামাই তো পড়বো, বল। ব্যাপারটা সেটা। দুটো কমেন্টস পড়ছি। দেবারতী ভট্টাচার্য, আমার বোন কাম আমাদের এই আইটা ক্লাবের একজন অ্যাডমিনও, ও লিখেছে, হাই, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। গুড ইভিনিং দেবারতী, কখন ঢুকলে বাড়ি? মধ্যমগ্রাম থেকে। আরে দেবারতী, ওখান থেকে পুরো 52 কিলোমিটার হচ্ছে মধ্যমগ্রাম। হ্যাঁ, 52 কিলোমিটার। আর গুগল এমন এমন ভাবে ঢুকিয়ে নিয়ে গেল পাড়ার ভেতর দিয়ে আমি দেখলাম মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে যদি আমি ঢুকতাম আমি এতক্ষণে পৌঁছে যেতাম। গুগল আমাকে এমন এমন করে নিয়ে গেল, ওরকম করে নিয়ে যায়, তোমাকে জলেও ফেলে দিতে পারে। জলে ফেলে। আগের দিন তাই হয়েছে, আমি পায়েল রাহুল সব বিয়ে বাড়ি থেকে ফিরছি, আমাদেরকে মেটিয়া ব্রুজের এই ডকে ঢুকিয়ে দিচ্ছিল, মানে তারাতলার মোড় থেকে তোমাকে শিপ নিতে হতো। সত্যিই তাই। আর সব থেকে বড় তো রাত্রি 1:30 তখন, বাবা। সাথে একটা মেয়ে থাকলে টেনশন হয় তো। হ্যাঁ, হ্যাঁ। পুরুষ দুটো থাকলাম, দুটো স্কুটিতে ছিলাম, চলে আলাদা ছিল। যেত, হ্যাঁ। রাত্রি হঠাৎ ভাবছি, আরে এই রাস্তাটা তো আমার চেনা লাগছে, কিন্তু গুগল দেখাচ্ছে চলো ওই দিকে চলো, মেটিয়া ব্রুজের দিকে চলো। একটা ছেলে, রাস্তায় লোকও দেখতে পাচ্ছি না, একটা বাচ্চা একটা সাইকেল চালিয়ে একটা ওই যারা খাবার ডেলিভারি করে সেরকম একজনকে জিজ্ঞেস করলাম, সে বলে এই তো এখান থেকে তারাতলার মোড় সামনে, ঠিক 2 কিলোমিটার পর তারাতলা। তারাতলার মোড়। আমাকে বাপরে। এরকম হয়েছে, এই তো কদিন আগে একটা ইনস্টাগ্রামে রিল ট্রেন্ডিং হচ্ছিল, লোকটা গাড়ি সোজা চালাচ্ছে, গুগল শুধু বলছে রাইট টার্ন রাইট টার্ন রাইট টার্ন, আর রাইটে পুরো ওশান। সরি। তারপরে রণদেব সাহা লিখেছে, গুড ইভিনিং রণদেব। পিঙ্কি দাস লিখেছে, এটা ঠিক কথা বলেছো দাদা, তাই তো তোমাকে মনের কথা বলে শান্তি পাই। থ্যাংক ইউ পিঙ্কি। আমার লাগবে বোতল, একদম দেব। আমি ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে একটা করে বোতল তুলে দেবো। আমার ক্ষমতা এর থেকে বেশি নেই যদিও, আমি ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারি না তোদের। এবারে একটা বোতল সবার হাতে দেব, যে বোতলটাই তোরা সারাদিন জল খাবি, আর যখন জল খেতে ইচ্ছা করবে তখন ভাববি তোদের পিঠের মধ্যে একটা ধূপ করে পড়ছে চটটা, সেটা আমার চট। খেয়াল থাকে যেন। আবির দা, যার কথা বলছেন, আবির দা তোমার কথা অনেকবার আলোচনা হচ্ছিল, আমি চাইবো খুব শীঘ্রই আবির দা ওর সাথে কথা বলবে, আবির দা তোর সাথে কাজ করবে। আবির দা হচ্ছে সেই মানুষটা যার মধ্যে এই যে টেকনিক্যাল জ্ঞানগুলো যার মধ্যে আছে, সেটা তুমি দেখেছিস তো স্নেহা হ্যাঁ, যে ধারের হ্যাঁ, ইয়েটা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আবির দা হচ্ছে সেই মানুষ, বিচের শুটটা ভীষণ ভালো লেগেছিল আমার, মানে লেভেল এক্সেপশনাল। দেবারতী, নেক্সট দিন দেবো তোকে বোতলটা। হাই কৌশিক ঠাকুর, কেমন আছো? কৌশিক ঠাকুর কোথায় পেলি? হাই কৌশিক ঠাকুর, কেমন আছো? কৌশিক ঠাকুর এটা এখানে নিশ্চয়ই কোথায়? ইয়ে হবে তোমার, ওই স্পেলিং মিস্টেক হয়ে যায় না ইয়েতে, ওই না না, কৌশিক ঠাকুর মেবি হয়তো আমার লাইফটা দেখছে, ও আচ্ছা, হতে পারে। সেটার জন্য লিখেছে। যাই হোক, বাবা 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেল আমাদের লাইভ, ভেরি গুড। যাই হোক, এখনো ফ্যাশন ইন্ডাস্ট্রির খারাপটা তোর সঙ্গে কিছু হয়েছে কিনা, মানে খারাপ মানে হচ্ছে কোনো একটা শুট করতে গিয়ে অনেক সময় কি হয়, কোনো একটা বিপদে পড়া, পড়তে গেছিলাম সেখান almost, থেকে কিন্তু বেরিয়ে কিভাবে এসেছি। কাটিয়ে এসেছিস, হ্যাঁ, সেটাই। সেটা অনেক সময় আমাদের মডেলদের হ্যাঁ, এটা শুনে তারা ইন্সপায়ার্ড হয়, এবং সেই বিপদটায় তারা আর কখনো পড়ে না। যদি সেরকম কিছু থাকে বলতে পারি। হয়েছিল, আমি তো বললাম এপ্রিল থেকে স্টার্ট করেছিলাম,
তো ইট ওয়াজ এন্ড অফ এপ্রিল আর বিগিনিং অফ মে। তো এক ফটোগ্রাফার ইনস্টাগ্রামে খুব পপুলার, খুব মাঝে মাঝে ভালগার ছবিও দেয়। তো আমার সাথে ওরকম কোনো ব্যাপার ছিল না। আমি ওর সাথে আমার দুটো চেঞ্জের কথা ছিল, একটা ব্ল্যাক, একটা ওই নেটের একটা জামা ওই প্রোভাইড করেছিল, আর একটা পিঙ্ক বিকিনির কথা হয়েছিল। তো বিকিনি ওয়াজ লাইক ফাইন। ব্ল্যাক নেটের জামাটার সাথে যেটা ভিতরে পরেছিলাম সেটা না কিছুতে হলটারটা বাঁধতে পারছিল, অনেক কষ্ট হচ্ছিল হলটারটা বেঁধে। হলটারটা বাঁধতে গেছি, এরকম না পিছনে ঘুরেছি আমি হলটারটা বাঁধবো বলে, ও অন্য ঘরে ছিল। আমার ঘরে কখন এসছে আমি দেখতে পাইনি, পিছন থেকে এসে হি জাস্ট ট্রাই টু গ্র্যাব মি সামনে। আমি না পুরো থতমত হয়ে গেছি, বুঝতে পারিনি, এরকম না পুরো কেঁপে উঠেছি। অ্যান্ড দেন আমি যে এইদিকে ঘুরেছি, হি ওয়ান্টেড টু পুশ মি টু দ্য বেড। আমি তখন ঘুরিয়ে একটা থাপ্পড় মেরেছি। আমার এই থাপ্পড়টা কেন আমি জানি, আমি তো যখন কলকাতায় থাকতাম খুব ডেলি প্যাসেঞ্জারই করতাম, আর আমি তো ব্যারাকপুরে থাকি, এখন অবধি তো ব্যারাকপুরে কোনো মেট্রোর ব্যবস্থা নেই, আর উবার করে তো রোজ যাওয়া ইজ নট পসিবল, লোকাল ট্রেন। আর অদ্ভুত অদ্ভুত টাইমেই আমার ওই মানে নয় অফিস থাকতো, নাহলে কিছু মানে তখনই ব্যারাকপুর লোকালটা পেতাম না, আমাকে নয় গেদে, নাহলে শান্তিপুর, নাহলে কৃষ্ণনগর, এগুলোতে উঠতে হতো। প্রচন্ড ভিড় এগুলোতে থাকে। লেডিস কম্পার্টমেন্ট, তোমাকে তো সেদিন বলছিলাম এই লেডিস কম্পার্টমেন্টের কথা। লেডিস কম্পার্টমেন্ট থেকে নেমেছি শিয়ালদায়, ওখান থেকে ভেবেছিলাম যে উবার করে বা ট্যাক্সি করে, ইয়েলো ট্যাক্সি করে চলে যাব। ছেলেগুলো এরম ঠিক আরপিএফ এর সামনে, মানে 4 নম্বর প্ল্যাটফর্মটা নেমেছি, আরপিএফ এর এখানটা, নর্থ কলকাতা নর্থে 4 নম্বরে আরপিএফ এর ঠিক, আরপিএফ এখানে দাঁড়িয়ে আছে, 3 জন আরপিএফ এখানে দাঁড়িয়ে আছে, ওখানে একটা স্ন্যাক্স এর দোকান আছে। ঠিক তার সামনে একটা ছেলে এরকম জাস্ট সাইড কাটালো, এরকম কুনিটা পুরো ঠিক এখানটা এরকম লাগিয়ে দিল। আমি ওকে এরকম করে ধরে ওখানে এক চড়, আরপিএফ তারপরে এসেছে। আমার অভ্যেস আছে, গুন্ডামি না করলে এই লোকাল ট্রেনে ট্রাভেল করা যায় না। তো ওই এক্সপিরিয়েন্সটা থেকেই আমি ওকে মেরেছি। মেরে আমি বলেছি তোমার টাকা ফাকা কিছু দিতে হবে না, আমার কনভেন্সটা দাও, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি বেরিয়ে গেছি। এরকম হয়তো এবার মডেলরা অনেক সময় মানে ওই ওটাকে কি বলে, মানে ইন ইংলিশ দে হেজিটেট আ লট, কি করব কি করব না বুঝতে পারছি না, বাড়িতে বলবো বলবো না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। ধর কারোর বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডকে বললে বয়ফ্রেন্ড আমার সাথে এই ব্যাপারটা হয়ে যায়, বললে বয়ফ্রেন্ড আর কাজ করতে দেবে না, হ্যাঁ কাজ করতে দেবে না, তারপরে সাথে গিয়ে বসে থাকবে, হ্যাঁ বাবা মাকে বললে বলবে, বাবা মা তো একটাই কথা, তোকে করতে হবে না, এটাই। তো আমি এটাই বলবো যে তোমাদের সামনে যা আছে, তোমার মধ্যে যা আছে সেইটা দিয়ে তুমি নিজেকে ডিফেন্ড করবে। ফর এক্সাম্পল, এটা বলছি না যে তোমাকে ভায়োলেন্সই করতে হবে। তোমার যদি তার সাথে, আমি তখন বুঝতাম না, ফোনে কথা বললাম, ওর কাজ ভালো লেগেছিল, আই ওয়েন্ট ফর দ্য ওয়ার্ক। বাট তুমি আগে থেকে যাচাই করে নেবে মানুষটা কেমন, দুজনের সাথে কথা বলে নেবে দরকার হলে, বিকজ ও তো নিজের ফটোতে ওই পার্সনটাকে ট্যাগ করেছে। আস্ক হার সিম্পল, হাউ ইজ হি টু ওয়ার্ক উইথ, হি হ্যাজ অ্যাপ্রোচ মি ফর আ ওয়ার্ক, নর্মালি জিজ্ঞেস করে নাও। যদি ও কিছু বলে, তারপরে আমি শুনেছি আরো মডেল থেকে রিভিউ যে এরকমই করে সব মডেলদের সাথে। এটার ক্ষেত্রে আমি একটা সলিউশন বলি। আমি যখন জলে পা দেবো, জলের মধ্যে কি আছে, জলের মধ্যে যখন তুই পা দিবি, এতটা পা দিয়ে পা ডোবাবি, জলের মধ্যে থেকে তুই পা ডোবালে কি পাবি, জলের মধ্যে থেকে কি পাবি, ঠান্ডা পাবি, ওয়ার্ম পাবি, একটা ওয়ার্ম ওয়াটার পাবি, ঠান্ডা পাবি। তো ঠান্ডা লাগতে পারে, তোর গরমকালে পা ডোবালে শরীরে ভালো লাগতে পারে, আলটিমেটলি তুই জলে পা ডুবিয়েছিস, সাবজেক্ট হলো এটা। বাট যখনই আমাদের লাইফে এরম কোনো সিচুয়েশন আসবে, আসার আগে একটা মেয়ে পুরুষের থেকে এই জায়গাটায় মেয়েরা অনেক বেশি এগিয়ে আছে। মেয়েরা সেন্স, টাচ এগুলো খুব তাড়াতাড়ি বুঝে যায়, আমরা বুঝে যাই, ইন্টেনশন এগুলো খুব তাড়াতাড়ি বুঝে যায়। সেইটা বোঝার ক্ষেত্রে যখনই আমরা কোনো শুট করতে যাব, তখনই ফটোগ্রাফারের সাথে এমন একটা ফ্রেন্ডশিপ তৈরি করব, যে ফ্রেন্ডশিপটাতে তার সাথে সে আমাকে খারাপ কিছু বলতে সাহসী পাবে না, এক্স্যাক্টলি, সে আমার সাথে খারাপ কিছু করতে সাহসী পাবে না, সে খারাপ কিছু ভাবতেই সাহস পাবে না। সেটার জন্য কিছু টিপস আছে, যে টিপসগুলো আমি ওপেন বলাটা ঠিক হবে না, বাট যে মডেলরা বা যে মেকআপ আর্টিস্টরা আমার এই লাইভ দেখছো, আমি এটা নিয়ে একটা ছোট্ট আলাদা লাইভ করবো একটা, ভাবি যে আমরা কোনো সিচুয়েশনে কাউকে চড়ও মারবো না,
কেউ আমাকে গ্র্যাব করতেও আর যেন না আসে, হ্যাঁ সেটাই, এই সিচুয়েশনটাই তৈরি করবো না। সিচুয়েশনটাই তৈরি হবে না। আমরা বাসে উঠেছি, আমার কাছে 10,000 টাকা আছে, আমি বাসে উঠে নিশ্চয়ই 10,000 টাকাটা পিঠে রাখবো না। না, 10,000 টাকাটা আমি এমন ভাবে হ্যাঁ, রাখবো যাতে 10,000 টাকাটা ছিনতাই না হয় বা কেউ পকেট মার না করে, তাই তো? তার মানে কি তোমাকে প্রথম থেকেই 10,000 টাকাটাকে নিয়েই তোমাকে ভাবতে হবে। আর আমি একটা মডেল, আমি একটা সুন্দরী মডেল, আই হ্যাভ অ্যাসেটস, তো উল্টো দিকের মানুষ আমার প্রতি অ্যাট্রাক্ট হবে, এটা ন্যাচারাল। একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাকে যদি দুটো পুরুষ নাই দেখলো এরম করে, একবার পেছন থেকে একবার সামনে থেকে নাই দেখলো, তাহলে সেই মেয়েটার মেয়ে হয়ে জন্মানোর দরকার নেই। সাবজেক্ট ইজ দ্যাট। বাট সেই মেয়েটাকে কেউ খারাপ কিছু বলতে সাহস পাবে না, বা সেই মেয়েটাকে কেউ খারাপ টোন করতে সাহস পাবে না। তার মধ্যে সেই রকম একটা হাঁটা চলার মধ্যে তার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। রাইট, সাবজেক্ট এটাই, রাইট, রাইট, সাবজেক্ট এটাই। রাইট। ঠিক সেটাই, যখনই কারোর সাথে আমরা কাজ করব, তার সঙ্গে এতটা কমফোর্টেবল হব। এবং দেখ, আমরা পুরুষরা, আমি নিজেকে দিয়েই বলছি, আমরা পুরুষরা ট্রাই করি সবকিছুকেই। উল্টো দিকের মানুষ আমাদের সিগন্যাল দিলে আমরা এনজয় করি, আর সিগন্যাল না দিলে আমরা আর সেটা নিয়ে আলোচনা করি না। মানে এক কথায় লাগলে তুক, না লাগলে তাক। হ্যাঁ সেটাই। তো লাগলে তুক না লাগলে তাকে একটা মডেল যদি বুঝিয়েই দেয় যে আমি শুধু Not কাজটাই interested, পছন্দ হ্যাঁ, করি, সেটাই। বা এরম টাইপের, বা সে ফোনে কাউকে একটা কথা বলছে, সে ফোনটা ভাইব্রেট করে উল্টো দিকের লোকের সাথে কথা বলছে, ভাই আমি না ওসবে কমফোর্ট নই, আমি শুটের জায়গায় আসি, কাজ করি, কাজ করে চলে যাই, আমাকে কেউ টাচ করবে, আমাদেরকে কেউ খারাপ দৃষ্টিতে দেখবে, আমাকে দেখতেই পারবে না, কারণ সেই যে ফটোগ্রাফার আমার সাথে কাজ করবে সে কোনো না কোনো ভাবে আমার সাথে কানেক্টেড, সে আমার সঙ্গে দাদা, সে আমার সাথে ফ্যামিলি, ফ্রেন্ডস, কিছু একটা বানিয়ে নিতে হবে। হ্যাঁ। সব থেকে বড় আর একটা জিনিস তার মাথায় ঢুকিয়ে দিতে হবে, জগৎটা এইটুকুনি, সবাই সবার সাথে কানেক্টেড। ইয়েস, অ্যাবসলিউটলি। বাস, খারাপ কিছু হবেই না, হ্যাঁ সেটাই। খারাপ কিছু আসবেই না। এই যে সম্রাট দা, রাহুল দা, দাদা ভাই পটানো হয়ে গেছে। সম্রাট দা আমাকে না, না, ফার্স্ট টাইম, এরা পটানোর কিছু নেই, এরা যেহেতু রেগুলার কাজ করে না, রেগুলার কাজ করে, এদের এগুলো না, বদনাম নেই মার্কেটে। বদনাম নেই মার্কেটে। আর সম্রাট দার ব্রাইডাল গুলো এত সুন্দর। আমি না প্রথমে আমার সম্রাট দা মেসেজ করেছি, আমি বলেছি কি দাদা একটা কথা বলবো, আপনি কিছু মনে করুন না, আমাকে প্লিজ একটা ব্রাইডাল করান, আমার খুব ইচ্ছা, প্রত্যেক সময় শুনি মেকআপ আর্টিস্টের জন্য কেন। সম্রাট বলছে আমি তোকে ব্রাইডালের জন্যই অ্যাপ্রোচ করেছি, তোমার ব্রাইডালই করাবো। আমি থ্যাংক ইউ সো মাচ, আমি ব্রাইডালই করবো। সম্রাটকে, রাহুল দার সাথে আমার 2-3টে কনসেপ্টের আলোচনা হয়েছে, দেখি কি হয়। ওর কাজ খুব ভালো, রাহুলের কাজ খুব ভালো। দেবার্ঘ ভৌমিক লিখেছে, দাদা কেমন আছো, দেখছি তোমার লাইভটা। থ্যাংক ইউ দেবার্ঘ। আরাফাত হোসেন রাসেল বাংলাদেশ থেকে লিখেছে, নবীন ফটোগ্রাফারদের নিয়ে কিছু বলেন। কে লিখেছে, আমার লাগবে, ও দেবারতী লিখেছিল লাইভের বোতলের কথা, রুমাদি লিখেছে তুইও লাইভে আয় তাহলে। আর দেবারতীর লাইভে না আসার কি আছে, দেবারতী তো সিস্টেম হেড। যাই হোক, যেটা তোকে জিজ্ঞেস করছি, নবীন ফটোগ্রাফারদের নিয়ে বলাটা ওর ঠিক হবে না, ওটা আমি বলবো, বাট এটা ওর শো, যেহেতু ওর থেকে আমরা কথাটা শুনবো। যেটা বলছিলি সেটা কি তো শেষ হয়ে গেছে? হ্যাঁ, মানে তোর কাছে চটটাই মানে ওই একটাই এখনো ইনসিডেন্ট হয়েছিল, তাই না? ব্ল্যাক নেটের শাড়ি, তুই কথাটা হ্যাঁ, কন্টিনিউ তো কর। ও আমাকে বলছে ব্ল্যাক নেটের শাড়ি, তো ব্ল্যাক নেটের শাড়ি বলছে, আমার কাছে ব্ল্যাক নেটের শাড়ি নেই। আমি বললাম তাহলে একটা কাজ করুন, আপনি আমাকে যে কথাটা হয়েছে ওটার আপনি কিছুটা অ্যাডভান্স পাঠিয়ে দিন, আমি দরকার হলে একটা আনিয়ে নেবো শাড়ি। ও মা, উল্টে অ্যাডভান্স তো দূরের কথা, আমি 2-3 বার তাকে রিমাইন্ডার দিয়েছি। আমি তাকে এটা বলে রিমাইন্ডার দিয়েছি, টাকার জন্য না, এটা বলে রিমাইন্ডার দিয়েছি যে আপনি বললেন ব্ল্যাক নেটের শাড়ি, আমাকে আপনি যদি আমারই শুটের পয়সা যেটা আমি চার্জ করব ওটারই যদি আমাকে এই অ্যামাউন্টটা পাঠান, আমি একটা নেটের শাড়ি মিশো বা কোথাও থেকে আনিয়ে নেবো বা কিনে নেব। ও মা, হঠাৎ করে আমাকে ব্লক করে দিল, ফেসবুকে আমাকে ব্লক করে দিল। তারপরে আমার একটা ফ্রেন্ড তাকে কিছুর ভাবে একটা ফোন করে বলেছে যে আপনার নাম্বারটা পেলাম, আমি একটা পোর্টফোলিও করতে চাই। তখন সে লিখে পাঠিয়েছে আমার নাম্বারে পোর্টফোলিও, আমি তো ফটোগ্রাফার নই, বোঝো এবার। মানে এইসব সিচুয়েশন দিয়ে আমাদেরকে ডিল করতে হয়। যাই হোক, আজকে একটা সমস্যার কারণ বলছি, আমাদের স্ক্রিনের রেজলিউশনটা প্রচন্ড হাই ছিল, যে কারণে ব্যাটারিটা অনেকটা নিয়ে নিয়েছে। যদিও আমাদের টাইমও হয়ে গেছে, আর 2 মিনিট আছে আমাদের কাছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আগামী দিনে তুই এই প্রফেশনটাকে নিয়েই এগোতে চাস? ইয়েস, অ্যাবসলিউটলি। ঠিক আছে,
সেইটাতেই তুই উল্টো দিকের মানুষকে, আমাদের ইন্ডাস্ট্রিকে সেটা বলে তুই কি কাজ চাস তাদের থেকে, কিরকম বিহেভিয়ার চাস সেটা বলে আমাদের এই লাইফটা শেষ করতে হবে। ওকে, আমি বুডওয়ার্ড ক্যামেরার দিকে তাকিয়ে। মেইনলি করেছি। তো আমার দুটো শখ, একটা মিউজিক ভিডিও করা, মিউজিক ভিডিও, আর একটা হচ্ছে একটু অ্যাস্থেটিক্স আর হাই ফ্যাশনের উপর বেশি কাজ করব, মানে বুডওয়ার্ডটা অনেকটা করেছি, তো এই দিকটা আমি কাজ করতে চাই। আর আই ওয়ান্ট টু লাইক ডু লিটল বিট অফ এক্সপেরিমেন্ট উইথ ফাইন আর্টস অ্যান্ড বডি পেন্টিং অলসো। আমি স্নেহার একটা ভিডিও দেখলাম, ওই বিচের মধ্যে একটা শ্যুট ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। আমার ওই শ্যুটটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, লিটারেলি লাইক আই ওয়ান্ট টু গো টু দ্য বিচ এন্ড ডু দ্যাট শ্যুট নাও। তো এটাই বলার যে আমি আমার তরফ থেকে অলওয়েজ 100% দিই। আর জয়ন্ত স্যার জানে সেটা। আমার ইনস্টাগ্রাম josephine_somonai আছে, আমি ইনস্টাগ্রামের ওখানে দিয়ে দেবো আমার লিঙ্ক। তাছাড়া ফেসবুকে আমার কন্টিনিউয়াস পোস্ট আসতে থাকে। তো one thing I can be assured, I can tell you that I don't hesitate in front of the camera. 3 বছর বয়স থেকে ভরতনাট্যম নাচছি in front of the camera। তো একটু একটু বৌদিকে একটু উপরে পাঠাবি? ওইটার কোনো প্রবলেম হবে না। and as Jayanta sir said, I am the best. Yes, you are I the am best. maybe I'm not very big as of now, but I'm trying to reach that scale. And expression, work, posture, I'm doing everything I can. With every shoot I'm getting better, so I would want to work here আর টিকে থাকতে চাই এখানে। Yes. এরম না যে সব আজকে থেকে বড় আমাকে জিনিস, দেখলো, বড় কথা বলেছিস তুই, এটা টিকে থাকতে চাই। এরম আজকে 2 মাস আমাকে দেখলো, 3 মাসের পর আমাকে আর খুঁজে পাচ্ছে না, আমি এটা হতে চাই না। তো এটাই বলার। আর আশা করি আমার কাজ আপনাদের ভালো লাগবে। আমাকে ডেফিনেটলি জয়ন্ত স্যারকে রিচ আউট করবেন বা আমাকে রিচ আউট করবেন, আমি ডেফিনেটলি আপনাদের সাথে কাজ করতে এক্সাইটেড, ইন্টারেস্টেড। আর কাজ হলে তো দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আজকে আমাদের লাইভটা শেষ করতে হবে। আবার দেখা হবে শনিবার দিন আমাদের স্পেশাল গেস্টের সাথে। আর ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্টদের জন্য বলছি, অর্গানাইজারদের জন্য বলছি, আজ থেকে শ্রমণার লাইফের একটা বড় পার্ট আসতে চলেছে। সেটা হলো, আজ থেকে শ্রমণা আমাদের সবার মাঝে একটা বন্ধু, যে রেগুলার কাজ করতে চায়, নিজের ফ্যামিলিকে হ্যাপি করতে চায় এবং আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে খুব ভালো ভালো কাজ দিতে চায়। ইয়েস, এটাই আমাদের একদম। সব থেকে বড় পাওনা। থ্যাংক ইউ। ক্যামেরার উল্টো দিকে আজকে কেউ নেই, তাই এখানেই শেষ করছি। গুড নাইট।